হাই দেবজ্যোতি, কি খবর? ভালো। তুমি কেমন আছো বলো? এই তো চলছে। তো আমাদের ব্যাক টু ব্যাক পডকাস্ট আসছে, নয় তোমার চ্যানেলে নয় আমার চ্যানেলে, এবং লোকের পছন্দ হচ্ছে আমাদের কনভারসেশন ডিসকাশন। তো কালকে যেটা হয়েছে, একটা আপডেট এসেছিল যে সালমান খান একজন রিটায়ার্ড সুপার হিরোর চরিত্র প্লে করবে, রাজ এন্ড ডিকে, যারা ফার্জি, ফ্যামিলি ম্যানের মতো সিরিজ বানিয়েছে, তার আগে 99 এর মতো ফিল্ম বানিয়েছে, আরো ছবি বানিয়েছে, জেন্টলম্যান বলে একটা ফিল্ম বানিয়েছিল সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে, হ্যাপি এন্ডিং বানিয়েছিল, শোর ইন দ্য সিটি বানিয়েছিল। তো তারা আর কি ফাইনালি আবার সিনেমাতে কামব্যাক করছে। মাঝে অনেকদিন তারা মানে ওটিটির মধ্যেই স্পেসে কাজ করছিল এবং সেখানে খুব সফল ছিল। তো ফাইনালি তারা সিনেমাতে কামব্যাক করছে এবং অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল সালমান খানের সাথে তাদের কথাবার্তা চলছিল একটা ছবি নিয়ে। তো কালকে সাবজেক্টটার বিষয়ে জানা গেছে যে রিটায়ার্ড সুপার হিরো, যে মানে দুনিয়াকে বাঁচাতে বাঁচাতে হাঁপিয়ে গেছে এবং রিটায়ারমেন্ট নিতে চাইছে, এবার তাকে ফাইনালি একবার কামব্যাক করতে হবে। অ্যাকশন কমেডি জনরার হবে এবং মাইত্রী মুভি মেকার, যারা পুষ্পার প্রডিউসার, তারাই প্রডিউস করবে এবং নভেম্বর থেকে শুটিং শুরু হবে। এটা হচ্ছে আপডেটটা। এবং এই আপডেটটা পাওয়ার পরবর্তীতে আমি যখন ভিডিও বানাই, পরে সেটা দেবজ্যোতিও ভিডিও বানিয়েছে, শর্টস বানিয়েছে। ও আমাকে একটা মেসেজ করেছিল যে আমার দেখে স্যামারিটানের কথা মনে পড়ছে। তো সেখান থেকে আমাদের আলোচনা হচ্ছিল কয়েকটা ছবি নিয়ে। তো সেটা নিয়ে আমাদের আজকে মূলত ডিসকাশন, এই যে একটা ডিফারেন্ট টেক অন সুপার হিরো, মানে একটু হাটকে, মানে যেটা কনভেনশনাল সুপার হিরো অরিজিন স্টোরি বা কনভেনশনালি সুপার হিরো যেরকম হয় না, তার থেকে বেরিয়ে যে অন্য টাইপের সুপার হিরো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেবজ্যোতি নিজের ভিডিওর মধ্যে সামারিটানের কথা যখন বলেছে, সামারিটান ছবিটা নিয়ে আগে একটু আলোচনা করে নি এই জোনের মধ্যে। দেবজ্যোতি, বলো তুমি। তো দেখো, স্যামারিটান সিনেমাটা কয়েক বছর আগে এসেছিল এবং কাইন্ড অফ হয় না যে সিলভেস্টার স্ট্যালোনের কোথাও গিয়ে একটা, যারা ধরো 80s বা 90s এ সিলভেস্টার স্ট্যালোনের অ্যাকশনের ফ্যান, মানে রকি, র্যাম্বো, ক্লিফ হ্যাঙ্গার, ওই যে সিনেমাগুলোর যারা ফ্যান, কোথাও গিয়ে সেই জোনটাতে, যেহেতু এখন 2020s এর ওই সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা হয়ে গেছে হচ্ছে সুপার হিরো ফিল্ম, লার্জ স্কেল অ্যাকশন স্পেকটাকেলে। তো কোথাও গিয়ে ওই দুটো জিনিস, ওই পুরোনো ফ্লেভার এবং নতুন সুপার হিরো ফিল্ম করার চেষ্টা করেছিল। স্যামারিটানের কনসেপ্টটা অরিত্র কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। সিনেমাটা হয়তো এক্সিকিউশন লেভেলে ভালো না, বাট এই যে একজন ওল্ড সুপার হিরো যে রিটায়ার করে গেছে এবং সে একটা খুব সাধারণ লাইফ লিড করছে, তাকে আরেকবার ফিরে আসতে হচ্ছে, লাস্ট হুররা, যে কারণ কি নতুন একজন আর কি ভিলেন এসছে। কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং এবং সালমান খানের ট্রিটমেন্টটা অনেক বেশি লাইট হার্টেড হবে, ওটা অনেক বেশি ইন্টেন্স ট্রিটমেন্ট ছিল। কনসেপ্ট লেভেলে আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লেগেছিল। যারা দেখেছেন, আমি জানি না, হয়তো স্যামারিটান খুব বেশি মানুষ দেখেননি, বাট আমার কিন্তু মনে হয়েছিল সিনেমাটার মধ্যে প্রচুর পোটেনশিয়াল আছে। যেভাবে কনসেপ্ট, এবার দেখো, মানে সিলভেস্টার না, স্ট্যালোন আমার সব থেকে ভালো লেগেছিল সামারিটানের ক্ষেত্রে যে লাস্টের যে টুইস্টটা ছিল, যে হি ওয়াজ নট দ্য সুপার হিরো, হি ইজ দ্য সুপার ভিলেন অ্যাকচুয়ালি। যে অ্যাকচুয়ালি রিটায়ার করে বসে আছে, অ্যাকচুয়ালি দ্য হিরো হ্যাজ অলরেডি ডায়েড, মানে হিরো ইজ নো মোর। মানে আজকে দুনিয়াতে হিরো কেউ নেই, ভিলেনকে হিরো হয়ে উঠতে হচ্ছে। সেটা আমার বেশি ইন্টারেস্টিং লেগেছিল কি, সেটা অতটা মানে আইডিয়া লেভেলেই আছে, সিনেমাতে অতটা এক্সপ্লোর হয়নি, যেহেতু ওরা হ্যাঁ, এটাকে জাস্ট একটা ক্লাইম্যাক্স লেভেলের টুইস্ট হিসাবেই রেখেছিল। বাট দ্যাট আইডিয়া ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে আমার সিনেমাটা খুব, আর দেখো, মানে আমাদের যদি একটা এজিং সুপার হিরো প্লে করতে হয়, মানে সিলভেস্টার স্ট্যালোনের থেকে বেটার তো কেউ হতে পারে না। মানে হি স্টিল হ্যাজ দ্যাট ফিজিক। এখনো সিলভেস্টার স্ট্যালোনকে দেখে মনে হয় 10 জনকে পেটাতে পারে, তাই না? তো আমার মনে হয়েছিল পোটেনশিয়াল খুব ছিল। আর দেখো, আমার পার্সোনালি এটা, আমাদের কালকে অনিল কাপুরকে নিয়ে একটা কথা বলছিলাম, সেখানেও বলছিলাম, এই যে এজিং হিরো তারা কোথাও গিয়ে ফিরে আসছে বা তারা তারা কোথাও গিয়ে একটা লাস্ট বার মিশন করছে, এটার মধ্যে কিন্তু একটা আলাদা মজা আছে। হুম। তো এই জিনিসটার মধ্যে তো স্যামারিটান সিনেমাটা, দেখো, এবার স্যামারিটান সিনেমাটার হেভিলি ইন্সপায়ার্ড ফ্রম লোগান। এবার লোগানের লেভেলের সিনেমা স্যামারিটান একেবারেই নয়, বাট আমার যেটা মনে হলো, দেখে খুব ইন্টারেস্টিং লাগলো আমার, যে কনসেপ্টটা খুব ভালো ছিল। এক্সিকিউটটা করতে পারেনি ঠিকঠাক, বাট ঠিক আছে, মানে এটা একটা আচ্ছা, কনসেপ্ট হতে পারে, মানে একজন পাস্ট অফ ইটস প্রাইম হিরোর জন্য দিস ইজ আ রিয়েলি গুড কনসেপ্ট। আচ্ছা, আমার আমার দেখো যেটা মনে হলো, আমার অ্যাকচুয়ালি মানে যেটা আমি পড়লাম আর্টিকেলটা, যেটা যেটা আমার যে জোনটা মনে হয়েছে, সেটা আমার রাদার লেগেছে হ্যাংকক টাইপের। হ্যাংকক বলে একটা ছবি এসছে, আজকে বেশি কথা হয় না বিকজ এখন এমসিইউর প্রচন্ড বেশি ওভারডোজ হয়ে গেছে। বাট সেই হ্যাঁ, যে সময় বছর 2008-এ হ্যাংকক এসেছিল সে বছরই, মানে যে বছর, আয়রন হ্যাঁ, ম্যান সে এসেছিল। বছরই আয়রন ম্যান 1 এসেছিল, পর পরই দু হ্যাঁ, এক মাসের মধ্যে, উইল হ্যাঁ। স্মিথের সিনেমা। এবং হ্যাংকক কিন্তু সেই সময় ভালো ব্যবসাও করেছিল, $600 million এর কালেকশন করেছিল, $600 million+ কালেকশন করেছিল, এবং ইট ওয়াজ ভেরি টকড অ্যাবাউট এট দ্যাট পয়েন্ট অফ টাইম। বাট এখন আর সেইভাবে হ্যাংকক নিয়ে কথা হয় না। বাট আমার মনে হচ্ছে হ্যাংককের ফার্স্ট হাফটা যেরকম না, যে জোনটার মধ্যে, যে একটা লোক রিলাক্টেন্ট হিরো, একটা, ঠিক মানে আছে, লোককে একটা পছন্দ সুপার হিরো করে না, যার কোনো ইয়ে নেই, কেয়ার নেই, কিছু নেই, ওই হ্যাঁ, লেথার্জিক, লেথার্জিক। ঠিক আছে, লেড হ্যাঁ, ব্যাক। আমি ভাবছিলাম যে যেহেতু আমার মনে হচ্ছিল রাজেন ডিকে না, মানে সালমান খান, যেহেতু দেখবে সালমান খানের রিসেন্ট ইয়ার্স এর ক্রিটিসিজম গুলো এগুলো নিয়েই হয়, যে ভাই
লোকটা যেন এফোর্ট নেই। ঘুমোচ্ছে, পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ঝিমিয়ে পড়েছে, মোটা হয়ে গেছে। তো ওই যে উইকনেসেস গুলো ওটাকেই ওরা স্ট্রেংথ হিসাবে সিনেমার প্লট পয়েন্ট হিসেবেই ব্যবহার করে দিচ্ছে, আমার এটা আচ্ছা, মনে অন্তত হয়েছে। সালমান খান এগুলো করতে দেবে? যদি করতে দেয়, ইফ ইজ রেডি টু টেক দ্য জোক অন হিমসেলফ, দেন ইট ইজ গ্রেট। ওটা নিয়ে দারুণ কমেডি হতে পারে, ইট ক্যান বি মানে ভেরি গুড ক্যারেক্টার। কারণ জানি না মানে নিজেকে এরকম ভাবে কোথাও গিয়ে, মানে আমাদের তো স্টারডাম কালচারটা জানো, পিপল আর ট্রিটেড অ্যাজ গডস। তো সেখান থেকে বাট অফ দ্য জোক হতে পারবে কিনা আমি জানি না, মানে যদি হয় তো খুব ভালো হবে। আর বাই দ্য ওয়ে, আরো একটা ফান ফ্যাক্ট বলি, উইল স্মিথেরই আর একটা সিনেমা আছে হিজ বলে, সেটা থেকে কিন্তু সালমান খান অলরেডি পার্টনার করেছে। তো দ্যাট উড বি লাইক দ্য সেকেন্ড উইল স্মিথ ফিল্ম সালমান খান রিমেক্স। তো আমি জানি না, মানে ইন্টারেস্টিং কনসেপ্টটা তো খুবই ইন্টারেস্টিং। আমার না, আমি অনেস্টলি বলছি, না, তোমার মানে হ্যাংককের দেখো, কথা কি মাথায় এসেছিল? তোমার কি হ্যাংককের কথাটা মাথায় এসেছিল কি যখন আমার ওই না হ্যাংককের কথা, কারণ যেটা বারবার করে বলছি না, রিটায়ার্ড সুপার হিরো, আমার হ্যাংককটা আমার তোমার সাথে কথা বলে হ্যাঁ দাদা তো হ্যাঁ হ্যাংককের কানেকশনটা আমার ফার্স্টে কিন্তু এই স্যামারিটান, লোগান, ওই কথাগুলো মাথায় আসবে, যে সিরিয়াস সুপার হিরো রিটায়ার করে গেছে, এজ আউট করে গেছে, তাকে একবার, মানে যেটা বেসিক্যালি ওয়েস্টার্ন সিনেমার গল্প। তো ওই জিনিসটা আমার মনে হচ্ছিল যে ওই ব্যাপারটা আসতে পারে। এখন আমার মনে হচ্ছে, এবার দেখো, রাজান্ডিকের 99 সিনেমাটা আমি দেখেছিলাম, ওরা কিন্তু একটা বেশ, ওদের একটা ইউনিক হিউমারের কিন্তু ফ্লেভার আছে। এবার সেটা যদি এরা ইনফিউজ করতে পারে এই গল্পটার সাথে, কিন্তু খুব ভালো হবে। এবার দেখো, সালমান খানের এখন কেরিয়ারের যে স্টেজে যাচ্ছে, ভালো তো যাচ্ছে না, তো এখন একটা নতুন কিছু করা কিন্তু দরকার। কারণ না, ইভেন আমরা একটু হ্যাংকক নিয়ে আলোচনা করি, হ্যাংকক নিয়ে যেহেতু আলোচনা হয় না। তো হ্যাংকক ছবিটা, মানে আমি একটু হিস্ট্রিটা আগে বলে দিচ্ছি, হ্যাংকক সিনেমাটা প্রচুর একটা ইতিহাস রয়েছে, সেটা আগে বলে দিচ্ছি। তারপরে দেবজ্যোতির টেক কি হ্যাংকক নিয়ে সেটা আমরা জানবো। তো হ্যাংকক ছবিটা অ্যাকচুয়ালি মিড 90s এর যে রাইটার, মানে হলিউডে অ্যাকচুয়ালি কিরকম হয়, রাইটার স্ক্রিপ্ট লেখে, দেন হি সাবমিটস ইট, তারপরে ডিরেক্টর সেটা পিক আপ করে। ঠিক আছে, মানে সবসময় ডিরেক্টরই যে নিজে গল্প ভাবছে তারপর রাইটারকে হায়ার করছে, এইভাবে হয় না। মানে রাইটার ইন্ডিপেন্ডেন্টলি কিছু ডেভেলপ করেছে, সে প্রোডাকশন হাউসকে সাবমিট করে, স্ক্রিপ্টের একটা বা থ্রু পুল থাকে, এজেন্টস একটা ডিরেক্টরের কাছে স্ক্রিপ্টের পুল পৌঁছে। থাকে, দে পিক ইট আপ ফ্রম দেয়ার। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ। সো মানে এরকম হয় যে ধরুন স্টিভেন স্পিলবার্গ গেলো বাড়িতে, দেখলো 10টা স্ক্রিপ্ট আজকে ওর এজেন্টরা পাঠিয়েছে, তো 10টা স্ক্রিপ্টকে ঘেটে ঘেটে দেখলো, একটা পছন্দ হলো, সেখান থেকে ছবি করলো, মানে দিস ওয়ে ইট ওয়ার্কস। তো যারা আর কি নিজেরা লেখে না তাদের ক্ষেত্রে বলছি। তো হ্যাংককের যে রাইটার, সে মিড 90s এ হ্যাজ রিটেন দিস মানে স্টোরি স্ক্রিপ্ট। তো অ্যাট দ্যাট টাইম হ্যাংকক ওয়াজ ভেরি ভেরি ডার্ক। ঠিক আছে, ওটার গল্পটা ছিল হচ্ছে যে একটা হি ওয়াজ আ গড, যাকে কার্স করা হয়েছে। ঠিক আছে, এবং সে আজকের প্রেজেন্ট ডে তে রয়েছে। হি হ্যাজ সুপার পাওয়ার্স বাট হি ক্যানট কন্ট্রোল ইট। ঠিক আছে, এবং হি ইজ সেক্সুয়ালি ভেরি চার্জড, এবং নাকি এরকম একটা প্লট পয়েন্ট ছিল যে ও যে কোনো মহিলার সাথে আর কি ইন্টিমেট হচ্ছে, এন্ড দ্যাট গার্ল ইজ গেটিং ডায়েড, মানে ইন দ্য প্রসেস। ঠিক আছে, এতটা ডার্ক ছিল। তো এবার আচ্ছা। অনেকে বানাতে চেয়েছিল ছবিটা আর্লি 2000s এ, যেরকম মাইকেল ম্যান বানাতে চেয়েছিল, হি লাইক দ্য স্ক্রিপ্ট ভেরি মাচ। আচ্ছা, ফাইনালি হ্যাংকক যখন বেরিয়েছে, হ্যাংককের কিন্তু ওয়ান অফ দ্য প্রডিউসার্স হচ্ছে মাইকেল ম্যান। ঠিক আছে, মানে আচ্ছা। এটা অনেকে জানেন না। মাইকেল ম্যান, যিনি হিট বানিয়েছেন, হিট 2 আসছে বাই দ্য ওয়ে, ক্রিশ্চিয়ান বেল আর লিওনার্ডো কে হ্যাঁ, নিয়ে। হ্যাঁ। তো হ্যাঁ, তো মাইকেল ম্যান খুব ভালো ডিরেক্টর। তো মাইকেল ম্যান ছবিটা নিজে ডিরেক্ট করতে চেয়েছিলেন, তো তারপরে স্টুডিওরা ব্যাক আউট আর করে যায় মাইকেল ম্যান তো মানে উইল স্মিথের সাথে তো একটা কানেকশনও আছে, বিকজ দে ওয়ার্ক টুগেদার ইন আলি, যেটা খুবই আন্ডাররেটেড একটা সিনেমা, মোহাম্মদ আলীর হ্যাঁ। জীবন তো নিয়ে। তো মাইকেল ম্যান ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড, উনিও বানাতে পারছেন না বিকজ স্টুডিও ব্যাকিং করতে চাইছো না। সেই সময় স্পাইডারম্যান এক্সম্যানের যুগ, বুঝলে তো, সেখানে এতটা ডার্ক সুপার হিরো। তো তারপরে ইভেন আই থিঙ্ক টনি স্কটও বানাতে চেয়েছিল, বাট হি কুডন্ট মেক ইট। তো ফাইনালি উইল স্মিথ আর কি অনবোর্ড আসে, এবং তুমি দেখবে হ্যাংককের দুটো হাফ দু রকমের। ফার্স্ট হাফটা অনেক বেশি ফান কমেডি, ঠিক আছে, এবং একটা অন্য রকমের টেক। দ্য ফার্স্ট হাফ ওয়াজ লাইক আ লাইট হার্টেড হিউমারাস হুম। ফিল্ম, আর সেকেন্ড হাফটা ড্যাম সিরিয়াস একটা জোনের মধ্যে চলে যায়। অনেক বেশি মিথিক্যাল একটা ব্যাপার, ওই গডস দের ব্যাপারটা গুলো সব বেরিয়ে আসে। তো সেকেন্ড হাফটা অনেক বেশি ডার্ক, এবং সেটাই কিন্তু ক্রিটিসিজম ছিল যে একটা ফিল্মের মধ্যে দুটো ফিল্ম আছে। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল যে উইল স্মিথকে অনবোর্ড করার পরে ওরা স্ক্রিপ্টটাকে অনেক চেঞ্জেস করে, বিকজ উইল স্মিথ ওয়াজ আ বিগ স্টার ব্যাক দেন। তো ওইটা যাতে ওই ইমেজটাকে শুট করতে পারে, সেজন্য স্ক্রিপ্টের মধ্যে অনেক চেঞ্জেস করা হয়, এবং একজন রাইটার হিসাবে ভিন্স গিলিগানকে অনবোর্ড আনা হয়েছিল। ভিন্স গিলিগান যে ব্রেকিং ব্যাড এর ক্রিয়েটার, হি ওয়াজ অলসো অনবোর্ডেড অ্যাজ আ রাইটার টু মেক দোজ চেঞ্জেস। তো যেহেতু অনেকবার চেঞ্জেস ইত্যাদি হয়েছে, তাই জন্য না, এবং ছবিটাতে মানে যেভাবে শুটও করেছিল যে ডিরেক্টর, সেটার মধ্যে অনেক মানে এডিটিং হয়েছিল, স্টুডিও অনেক মানে করেছিল আর কি, হস্তক্ষেপ করে এডিট করেছিল যাতে জিনিসটাকে প্যালেটেবল বানাতে পারে। ওই জন্য আলটিমেটলি ছবিটার সেকেন্ড হাফটা একটু কোথাও গিয়ে না ধেড়িয়ে যায়। তো এই ছিল হ্যাংককের পুরো ইতিহাস। তো যাই হোক, দেবজ্যোতি, টেক, হোয়াট ইজ দ্য টেক অন ইউর হ্যাংকক? হ্যাঁ, আমি আর একটু কন্টেক্সট দিচ্ছি। মিড 90s তুমি যেটা অরিত্র বললে একদমই ঠিক বলেছে। মিড 90s হলিউডে কিন্তু একটা এই সুপার হিরো কমেডি
এই ব্যাপারটার একটা ইয়ে আছে। ধরো কাজামের মতো সিনেমা বা মিটিওর ম্যানের মতো সিনেমা, দিস মুভিজ আর নট সাকসেসফুল, বাট একটা সুপার হিরো মানে ফিল্মকে আমরা একটু কমিক ওয়েতে বলবো, এবং সেটার একটা কারণ ছিল, কারণ মিড-90s এ দ্য হলিউড মুভিজ বাজেটস ওয়ার নট দ্যাট মাচ। তো তারা হচ্ছে ইয়েতে করতো, যেটা তারপরে লেট 90s এ আমাদের ওয়েসলি স্নাইপস ব্লেড করছে, ব্লেড 1, সেটা থেকে আবার অনেক বেশি সিরিয়াস ইন্টেন্স ফিল্মে আসছে, ঠিক আছে? তো এই একটা কন্টেক্ট আছে। তো মিড-90s এ যদি হয়ে থাকে তো ওই টোনটা কি আছে। দেখো আমার হ্যানকক সিনেমাটা খুব ভালো লাগে আমি বলবো না, যেটা তুমি বললে একটা টোনাল ইয়ের ব্যাপার আছে। ফার্স্ট হাফটা বেশ মজার, ফার্স্ট হাফটা লাইট হার্টেড ফান, চার্লি সেরান, আমাদের উইল স্মিথ। সেকেন্ড হাফটা আরেকটু বেশ মানে আমার যেটা মনে হয়েছিল কি বলতো, মানে একটা, তুমি তো হলিউডের ওয়ার্কিং প্রসেস জানো, একটা স্ক্রিপ্ট বহুবার আর কি লেখা হয়। তো আমার যেটা মনে হয়েছিল যে মানে দুটো ডিফারেন্ট ড্রাফট থেকে নেওয়া, মানে তারা দে হ্যাড সেভারাল ড্রাফটস অ্যাভেলেবেল, ওরা জাস্ট চেরি পিক করে একটা জিনিস বানিয়েছে। তো একটা ওই ফ্র্যাঙ্কেনস্টাইন মনস্টার টাইপের ব্যাপার ছিল, যে জিনিসটা যাচ্ছে না। তা বাদ দিয়ে দেখো হ্যানকক যখন এসেছিল, মানে সেই বছরই আয়রন ম্যান আসছে, আই থিঙ্ক বোধহয় আয়রন ম্যান মে মাসে এসেছিল, হ্যানকক বোধহয় জুন বা জুলাইতে এসেছিল। বাই দ্য ওয়ে ওই বছরই ডার্ক নাইটেও এসেছিল। তো দ্যাট ওয়াজ লাইক রিয়েলি গুড ইয়ার ফর সুপার হিরো মুভিজ। তো হ্যানককের আমার যেটা মনে হয়, আয়রন ম্যান আসছে, তারপরে ডার্ক নাইট আসছে, ইভেন বহু বছর ধরে হ্যানককের কিন্তু সিকুয়াল হওয়ার কথা ছিল। ইভেন তুমি ওই সিনেমাটা দেখেছো কিনা জানি না, উইল স্মিথের একটা সিনেমা আছে, জালি সিনেমা, সেটা হচ্ছে আফটার আর্থ বলে, যেটা আমাদের এম নাইট শামালান বানিয়েছে। ওর ছেলেও আছে, জেডেন স্মিথও আছে। তো ওইটার পর কথা হয়েছিল যে হ্যাঁ, মানে যেহেতু আফটার আর্থ বক্স অফিসের ডিজাস্টার হচ্ছে, তো ওটার পরে 2014 সালটারে কথা হয়েছিল যে উইল স্মিথ হ্যানকক 2 বানাবে, এবং সেই সময় হচ্ছে মানে মেন ইন ব্ল্যাক 3 আসছে, ঠিক আছে? তো মেন ইন ব্ল্যাক 3 আসছে, তারপরে আফটার আর্থ ভোগে যাচ্ছে, তারপরে হচ্ছে কথা ছিল হচ্ছে হ্যানকক 2 বানাবে। তো তারপরে কোনো কারণে সেটা হচ্ছে না। তো তারপরে এখন যেটা তুমিও বললে, মানে এখন সিনেমাটা অবসিলিট কাইন্ড অফ হয়ে গেছে, মানে এখন একদমই কথা হয় না। একটা সময় টিভিতেও হ্যাংককের যেটা সব থেকে আমার ইন্টারেস্টিং অ্যাসপেক্ট লেগেছিল, আমি তোমারও ওপিনিয়ন জানতে চাইবো, সেটা হচ্ছে দেখবে রিসেন্টলি এখন একটা সিরিজ যেটা খুব পপুলার হয়েছে, যেটা হচ্ছে দ্য বয়েজ। ঠিক আছে, বয়েজেও দেখবে সুপার হিরোদের একটা ডার্ক সাইড, যে সুপার হিরোরা যদি প্রচুর পাওয়ার পেয়ে যায় তাহলে তারা কি করতে পারে, সেটাকে তারা মানে কমার্শিয়ালাইজেশন অফ সুপার হিরো, অ্যান্ড তারা কিভাবে নেগেটিভ ভাবে করছে, এবং সুপার হিরোদেরকে যাতে হারাতে পারে তাই জন্য এই বয়েজের গ্রুপটা অ্যাসোসিয়েটেড হয়েছে, মানে এক জায়গায় ইউনাইট হয়েছে। সেই যে আমি বয়েজের সিজন 1টাই দেখেছিলাম শুধু। তো বয়েজের সিজন 1 ইয়েটা ছিল যে আমরা বলি না যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, তো ওরা যে থিমটা এক্সপ্লোর করেছে ওটা যে সুপার হিরো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, মানে এরা সুপার হিরো তাদেরকে যদি কমার্শিয়ালাইজ করা হয়, তো হ্যাঁ মানে ওই জিনিসটা এনেছিল। তুমি যদি দেখো না ওইখানে দেখবে, ওই বয়েজে দেখবে যেটা খুব জিনিস, যেটা এই অ্যাসপেক্টটাই তো খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, ইটস আ নিউ টেক অন সুপার হিরো। ঠিক আছে, এবং দেখবে সেখানে মিডিয়া ম্যানিপুলেশনেরও একটা বিশাল বড় ইম্পর্টেন্স দেখবে, মিডিয়া কিভাবে ওদেরকে পারসিভ করছে। তুমি দেখবে হ্যাংককে কিন্তু এই ব্যাপারটা অনেকদিন আগেই 2008-এই উঠে এসেছিল। হ্যাংকক মানে সিনেমাটা স্টার্ট হয় যখন, তখন হ্যাংকক ইজ নট পারসিভড এজ আ ভেরি মানে হিরো, মানে সবাই ওর থেকে ডিস্টার্ব। তারপরে ওর সাথে একটা লোকে দেখা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং গাই, এবং সে বলছে যে তোমার ইমেজটাকে আমি নতুন করে রিব্র্যান্ডিং করব তোমাকে, ঠিক আছে, এবং সেই অনুযায়ী ওকে বলছে স্যারেন্ডার করো তুমি। এই যে একটা পাবলিক পারসেপশন কিভাবে হিরো হয়ে ওঠা, হ্যাঁ এই জিনিসগুলো ছিল। ভাই তুমি যদি দেখো জ্যাক স্নাইডারের ম্যান অফ স্টিল, এটা এই ব্যাপারটা কিন্তু ছিল যে একজন সুপারম্যান লেভেলের কোন থ্রেট সে যদি পৃথিবীতে থাকে, সেটা কতটা মানে ওই যে ব্যাপারটা, ওটাও কিন্তু মানে জ্যাক স্নাইডারও টাচ আপন করেছিল ইন আ মোর মেইন স্ট্রিম সুপার হিরো ওয়ে। তো হ্যাঁ মানে হ্যানকক সিনেমাটা আমার, দেখো আমার সিনেমাটা ছোটবেলায় দেখেছিলাম, তখন যা দেখতাম ভালো লাগতো, এখন হয়তো দেখলে খুব ভালো লাগবে না, বাট ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ফিল্ম। এইবার ব্যাপারটা হচ্ছে যেটা আমাদের কনভারসেশন ছিল, যে একটা হ্যানককের মতো মুভি কি বলতো, যে ইট রিকোয়ার্স আ লট অফ সেলফ রেফারেন্সিয়াল মেটা জোকস। তা না হলে কিন্তু মানে আজকে ডেডপুল ওয়ার্ক করছে কারণ রায়ান রেনল্ডস ক্যান টেক দ্য জোক অন হিমসেলফ। ও যেরকম ফক্সকে নিয়ে খিল্লি করছে, হিউজ জ্যাকম্যান নিয়ে খিল্লি করছে, নিজেকে নিয়েও কিন্তু খিল্লি করছে। ব্যাপারটা হচ্ছে আমাদের ভাইজান কি সেটা করবে, এইটাই হচ্ছে আসল কোয়েশ্চেন। সেটাই। তুমি এই যে সুপারম্যান নিয়ে বলছিলে না যে সুপারম্যান ইজ আ থ্রেট, আরেকটা সিনেমা আছে দেখেছি কিনা, ম্যান অফ স্টিলে যে টেকটা আছে ওটা তো ডেফিনেটলি সুপারম্যানকে নিয়ে। ব্রাইটবার্নের কথা বলছো? এক্স্যাক্টলি 2019-এ যেটা এসেছিল, ওটা দেখবে যে সুপার হিরো মানে সুপারম্যানের গল্পটাকে নিয়ে ইটস আ ডার্কার টেক, একটা 12 ভার্সন অফ সুপারম্যান। এক্স্যাক্টলি, বাট ওটা নাকি কোনো কমিকের অ্যাডাপ্টেশন নয় নাকি, ওটা নাকি ওই রাইটাররা নিজেরাই ভেবে করেছিল। না ব্রাইটবার্ন তুমি যদি দেখো, আমি ব্রাইটবার্ন সম্পর্কে একটু বলি।
ব্রাইটবার্ন বানিয়েছিল হচ্ছে ব্লুম হাউসটা, ঠিক আছে? হুম আর 2019 মানে বুঝতে পারছি অ্যাভেঞ্জার্স এন্ড গেম আসছে, মানে পিক। হুম 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 ওদের যে এটা ছিল যে এই যে সুপার হিরো অরিজিন স্টোরি, বা দেখো সুপার হিরো হুম অরিজিন স্টোরি আমরা যেটা ভাবি সেটার কিন্তু টেমপ্লেটটা আসে সুপারম্যান থেকে। হুম তার আগে কিছু এসে থাকলে আমি জানি না, যে ট্র্যাডিশনাল যে সুপার হিরো টেমপ্লেটটা ওটা সুপারম্যানেরই টেমপ্লেট। তো আমরা ওটাকে এবার ব্লুম হাউস কি বানায়, হরর ফিল্ম বানায়, সাইকোলজিক্যাল থ্রিলার বানায়, উই উইল মেক আ ডার্ক সুপারম্যান। হুম তো যদিও ব্রাইট বার্ন সিনেমাটারও আমার নয় স্যামারিটানের মতনই, তোমার আমি জানি না তোমার মতামতটা আমি জানো, আমারও মনে ছিল ব্রাইট বার্ন সিনেমাটা কনসেপ্ট দুর্দান্ত ছিল, বাট হুম সিনেমাটা না খুব ভালো সিনেমা না। আমি জানি না হ্যাঁ তোমার কি টেক হবে, হ্যাঁ মানে না না মানে সিনেমাটা খুব এক্সট্রাঅর্ডিনারি নয়, বাট আইডিয়া লেভেলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল। আইডিয়া লেভেলে দুর্দান্ত ছিল। হুম তো যাই হোক, মানে এইগুলো ডিফারেন্ট টেক। আচ্ছা আমি তোমাকে আরেকটা কথা বলছি, তুমি এই এই সিনেমাটা, এটা দুটোই ভার্সন আছে, যেহেতু সিলভেস্টার স্ট্যালোনের কথা দিয়ে আমরা শুরু করলাম। সিলভেস্টার স্ট্যালোনের একটা ঢপের সিনেমা আছে ড্রেড বলে, খুবই ঢপের জানি। সিনেমা। ওটারই একটা আর একটা ড্রেডের অ্যাডাপ্টেশন আছে কার্ল আরবানের, যে হ্যাঁ বয়েজে ছিল 2013 না কবেতে বেরিয়েছিল, 2012 তে বা 2013 তে এসেছিল। ওই ড্রেড সিনেমাটার স্টাইলে ইন্ডিয়াতে যদি কোনো সিনেমা হয় দারুণ হবে। ওই যে একটা সিঙ্গেল লোকেশন, হুম একটা লোক যাচ্ছে, ওরকম একটা ডার্ক একটা আন্ডারলাইনিং, ওটা দারুণ হবে। মানে ওটা যদি ইন্ডিয়া থেকে করতে পারে, ধরো শাহরুখ খান করলো বা ঋত্বিক রোশন করলো, কেউ করলো, দারুণ হবে ওটা। হুম। আমি অ্যাকচুয়ালি যে নতুন রেডটা ভুলে গেছি, আমি স্ট্যালোনেরটা অনেকবার নতুন ছোটবেলায় রেডটা দেখছি। কিরকম বলতো, নতুন রেডের গল্পটা অনেকটা ডাই হার্ডে যে কনসেপ্টটা, যে একটা হুম সিঙ্গেল লোকেশন আটকে পড়েছে হিরো, হিরোকে হুম অবস্ট্যাকেল ওভারকাম করতে হবে ইন অ্যান এনক্লোজড সিঙ্গেল লোকেশন। ওই হুম গল্পটা যে ড্রেড যাবে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ক্লোজড আউট, নাও ড্রেড নিডস টু সার্ভাইভ। পুরো ডাই হার্ডের গল্প। ডাই আচ্ছা হার্ডে ছিল জন ম্যাকলেন ছিল, এখানে মানে হুম। ওটারই, মানে ডাই হার্ড যে গল্পটা, এটা দেখো সুপার ডাই হিরো হার্ড জোন। গল্পটা ওটারই সুপার হিরো জোন। দেখবে ডাই হার্ড গল্পটা অনেক ভার্সন আছে। ধরো তুমি যদি কিয়ানু রিভসের স্পিড গো সিনেমাটা দেখে দেখো, ইটস বেসিক্যালি হ্যাঁ ডাই হার্ড গল্পটা, সেটা ডাই হার্ড ইন আ বাস। ডাই হার্ড ইন আ বাস। তো ওই রকম ব্যাপারটা, ইটস বেসিক্যালি ডাই হার্ড ইন আ সুপার হিরো কনটেক্সট। হ্যাঁ আরেকটা আরেকটা অ্যানিমেটেড সিনেমা দেখেছিলাম, এখন হঠাৎ কথা বলতে বলতে মনে পড়লো। মোস্ট প্রবলি আমি নামটা ভুল বলতে পারি, দর্শকদেরকে বলবো, কারণ কালকে আমরা দেবজ্যোতি চ্যানেলে যে পডকাস্টটা করছিলাম সেখানে আমি কয়েকটা অনিল কাপুরের সিনেমার নাম, মানে গল্পটা বলছিলাম, নামটা মনে পড়ছিল না, সেখানকার লোকে কমেন্ট করেছে আর কি যে এই নাম সিনেমাটা। বাট এই সিনেমাটার নামও যদি আমি ভুল বলে থাকি তাহলে আপনারা কমেন্টে রেকটিফাই করে দেবেন। মেগা মাইন্ড বলে একটা সিনেমা আছে, অ্যানিমেটেড ফিল্ম, হ্যাঁ বুঝলে? হ্যাঁ হ্যাঁ এটা কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং, যে একটা ভিলেন আছে, ভিলেনটা মানে হিরোর সাথে লড়তে লড়তে বোর হয়ে গেছে, তো ও নিজে একটা হিরো তৈরি করেছে, বুঝতে পারলে তো, যার সাথে ও লড়তে পারে। এবং সেই হিরোটা এবার ভিলেন হয়ে যাচ্ছে, নাও দিস ভিলেন হ্যাজ টু বিকাম হিরো টু ফাইট দ্যাট ইভিল। মানে হেভি কনসেপ্টটা কিন্তু, মানে কমেডি ইত্যাদি দিয়ে করা। এইটা খুব ইন্টারেস্টিং। আর হ্যাঁ, ওটা আরেকটা বোঝা। মেগামাইন্ড উইল ফেরেল ভয়েস দিয়েছিল মোস্ট প্রবলি, উইল হ্যাঁ, ফেরেল মোস্ট প্রবলি ভয়েস দিয়েছিল। তো ওইটা খুব ইন্টারেস্টিং একটা ছবি ছিল। আর মানে ওটা অ্যানিমেটেড। আর আরেকটা আমি অ্যানিমেশনেই দেখেছিলাম, এটা আমাকে আমার এরাই রেকমেন্ড করেছিল, সাবস্ক্রাইবাররাই রেকমেন্ড করেছিল। এটা নেটফ্লিক্সে পাবে, এটা আমি তোমাকে দেখতে বলবো, ওয়ান পাঞ্চ ম্যান বলে। ঠিক আছে, এটা জাপানিজ হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, অ্যানিমে। এটা নাম শুনেছি, আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, এটাও খুব এই ইন্টারেস্টিং ওয়ান এটা। পাঞ্চ ম্যান, এটার কিন্তু বিশাল পপ কালচারের এলিমেন্ট, মানে আমি টি শার্ট ফি হুম, শার্টও দেখি এটা, হ্যাঁ হ্যাঁ। এটা তো বিশাল পপ কালচারে। আমি দেখো পুরো মানে হিস্ট্রি ইত্যাদি মানে ম্যাঙ্গাটার ব্যাপারে অত ডিটেল জানি না, তো বলতে পারবো না। কিন্তু এর কনসেপ্টটাও কিন্তু এরকম টাইপেরই, যে একটা লোক সুপার হিরো যে একদম ইনভিনসিবল, নাও হি ইজ বোর্ড মানে বাই সেভিং দ্য ওয়ার্ল্ড। এবং তুমি দেখবে হি ইজ মানে ফেসিং ডিপ্রেশন, তো হি ওয়ান্টস টু মানে ফাইন্ড মোর চ্যালেঞ্জেস টু ফাইট। মানে এরকম একটা কনসেপ্ট ছিল, তো খুব ইন্টারেস্টিং ওটা। মানে ওটা 3টে সিজন আছে আই থিঙ্ক নেটফ্লিক্সে। তো আমি তো প্রথম দিকেরই মানে প্রথম সিজনটাই দেখেছিলাম। ওটাও খুব ইন্টারেস্টিং। তো এই জোনটা যদি ট্যাপ ইন করতে পারে না, মানে সালমান খানের জন্য বেস্ট। মানে হিউমারটা রেখে, ওই হ্যাংককের মধ্যে একটা হিউমার আচ্ছা রেখে। অলসো আমি তোমাকে একটা কোয়েশ্চেন করবো এখান থেকেই, যেটা তোমার আর আমার আলোচনাটা গতকাল হচ্ছিল হোয়াটসঅ্যাপে। তুমি একটু সিরিয়াস ঘেঁষা সিনেমা দেখতে চাও না অনেক বেশি ওই ডেডপুল হ্যানকক জোনের একটু সেলফ রেফারেন্সিয়াল ফান জোনটা দেখতে চাও, নাকি ইন্টেন্স দেখতে চাও? দেখো, আমি মানে আমি অ্যাকচুয়ালি দেখতে যাই হচ্ছে ডার্ক নাইট জোনের, মানে যেটা পুরো ক্রাইম ড্রামার মতো ঠিক করে আছে ট্রিট হবে। আমি আমি ঠিক আছে পার্সোনালি ঠিক ওটা, আছে। ঠিক আছে, ওই জন্য আমার ভাবেশ যোশীও খুব ভালো লেগেছিল। ঠিক আছে, আমি একটু সিরিয়াস খুব রোমান্স। আন্ডাররেটেড সিনেমা। হ্যাঁ, তো মানে বা ইভেন তুমি বলো যে ডেল টোরো যখন ব্লেড বানিয়েছিল, ঠিক আছে, ইট ওয়াজ ভেরি ড্যাম সিরিয়াস টু দ্য পয়েন্ট ফিল্ম, ডেড ভেরি টুটা, হ্যাঁ ডেড ইমোশনাল। টুটা খুবই ভালো সিনেমা, এখন ওটা নিয়েও কথা হয় না।
ডেল টোরোর ব্লেড 2 আপনারা দেখবেন, ডেল টোরো যেটা আনতে পেরেছিল, ব্লেড 1 ওয়াজ অলসো গুড ফিল্ম, কিন্তু ডেল টোরো যেটা আলাদা আনতে পেরেছিল, ডেল টোরো সিনেমা না প্রচন্ড ইমোশনাল হয়, ও ক্রিচারদেরকে নিয়ে ডিল করে, বাট ও তার মধ্যে ইমোশন নিয়ে আসে। এবার ব্লেড 2 তে যেটা এনেছিল সেটা হচ্ছে যে ভ্যাম্পায়ারটা ভিলেন, সে ওর নিজের বাবাকে মারতে গেছে, তো ওর বাবার সাথে মানে ওর বাবাই ওকে ক্রিয়েট করেছে। তো তাদের দুজনের মধ্যে একটা অসাধারণ কেমিস্ট্রি দেখিয়েছিল, মানে ভিলেনের দিকের ওই যে ওই ক্রিয়েটার ক্রিয়েশনের বিষয়টা কিন্তু কাইন্ড অফ ব্লেড রানারেও ছিল হ্যারিসন ফোর্ডের, যে তুমি যেটাকে ক্রিয়েট করেছো সেই তোমাকে মারতে চাইছে। হ্যাঁ, ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প। এবার এই হ্যাঁ। জিনিসটাও না, মানে মানে ডেল টোরো যেটা তুমিও বললে, এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন কনসেপ্টটা, ডেল টোরো ইজ অবসেসড উইথ ফ্র্যাঙ্কেনস্টাইন। আমি অনেক আগে একবার একটা ইন্টারভিউ দেখেছিলাম, তো তিনি বলছেন যে হি ইজ অবসেসড উইথ মেরি শেলিজ ফ্র্যাঙ্কেনস্টাইন। তো তার মধ্যে ওই পরে তো বিষয়টা চলে বানিয়েওছে, আসে। পরে তো এখন তো বানিয়েওছে। বানিয়েছে, আমার ওইটা দেখা হয়নি, মানে আমার এত লাগে, আমার দেখবো দেখবো করে দেখাই হয়নি। এবং ব্লেড 2 কিন্তু আসছে প্যানস লেবিরিন্থের আগে। প্যানস লেবিরিন্থ ওয়াজ দ্য ফিল্ম দ্যাট গেভ হিম দ্য গ্লোবাল রেকগনিশন, তো সেটা তার আগে। ব্লেড 2 কিন্তু আপনারা অবশ্যই দেখুন। আমি এই দুটো তিনটে সিনেমা সবাইকে রেকমেন্ড করি, ব্লেড 2, হেল বয়, তারপরে এই কার্ল আরবানের ড্রেড। যারা সুপার হিরো ফিল্ম দেখতে ভালোবাসেন এমসিইউ ডিসিইউর বাইরে গিয়ে, প্লিজ ওয়াচ ব্লেড 2, প্লিজ ওয়াচ হেল বয়, প্লিজ ওয়াচ ড্রেড। খুব কেন ভালো হেল বয়তে, তুমি দেখবে হেল বয়তে একটা ওই যে অন্ধ মেয়েটার সাথে হচ্ছে লাভ স্টোরিটা, ওই ওই যে তো ইমোশনটা, সুন্দর, ইমোশনটা এত নুয়ান্স। ঠিক আছে, ও খালি ওই পারফিউমটা স্মেল করতে পারে, ওর পারফিউমটা মানে ওর স্মেলটা খালি নিতে পারে, ওই ওই যে ইমোশনটা, মানে এইটাই আর কি ডেল টোরোর স্পেশালিটি, মানে আমার এটা এত ভালো লাগে, মানে ডেল ওইটা টোরো দারুণ। সিনেমাটা, ব্যাপারটা কি বলতো, ডেল টোরো সিনেমাটা বাইরে থেকে দেখে মনে হয় খুব ফ্যান্টাস্টিক্যাল, এত ক্রিচার্স, এত অদ্ভুত হ্যাঁ। ব্যাপার স্যাপার হচ্ছে। এন্ড অফ দ্য ডে গল্পগুলো কিন্তু ভীষণ কমনীয় এক একটা। তুমি ধরো দ্য শেপ অফ ওয়াটার যে সিনেমাটা, হুম। প্রেমের সিনেমা, দুজন লাইফে ধাক্কা খাওয়া মানুষের, একটা ক্রিচার সেও আউটকাস্ট, একটা মেয়ে সেও আউটকাস্ট। যে ক্রিচারটা সেটা তো এমনি আউটকাস্ট, কারণ সে ওরকম একটা প্রাণী। দুজনের প্রেমের গল্প, সাচ আ সুইট ফিল্ম। হ্যাঁ, না এখানেও খুব সুন্দর ইমোশন হ্যান্ডেল করেছে ফ্র্যাঙ্কেনস্টাইন, ওটা দেখো, ওটা তো আমি রিভিউ ওটা করেছিলাম, দেখবো, দেখি ওটা হেভি দেখবো। সিনেমা ছিল, ওটা মাস্ট ওয়াচ, মানে হেভি, মানে ভিজুয়ালসও অসাধারণ, প্লাস মনস্টারটাকে যেভাবে দেখিয়েছে, মনস্টারটার সাথে এর যে সম্পর্কটা, সবকিছু মিলে দারুণ দারুণ ছিল, মানে হেভি। এবং যেখানে মনস্টারটা ধীরে ধীরে আর কি একটা ওই যায় না, একটা ফার্মে যায়, আমি জানি না তুমি গল্পটা জানো কিনা, একটা বয়স্ক লোকের সাথে দেখা হয় যে চোখে দেখতে পায় না, আমি তার আমি সাথে ফ্র্যাঙ্কেনস্টাইন পড়েছি, আমাদের ইংলিশ অনার্সের সময় ছিল, বাট এই ফ্র্যাঙ্কেনস্টাইনের ইটারেশনটা আমার ডেল টোরোর আমার দেখাই হয়নি। তুমি বললে আমার এখন দেখতে হবে। না, ওটা ডেফিনেটলি দেখো, মানে হেভি ডেল হেভি। টোরো, ডেল টোরো দারুণ ডাইরেক্টর। আর এই এই জনারের কিক-অ্যাসকে তো ঠিক এই জনারের মধ্যে ফেলা যায় না, মানে এই জনারের মধ্যে কিকাসটা না অনেক বেশি, মানে কিকাসকে সুপার হিরো ফিল্ম বলা যায়, বাট কিকাসটা কি বলতো অনেক বেশি ভিজিল্যান্টি জোন, ওই জোনটাতে ভিজিল্যান্টিজম, সুপার হিরোই বাট মোর অফ আ ভিজিল্যান্টি সুপার হিরো। হুম, মানে রিটায়ার্ড সুপার হিরোতে আর কি আছে গো, মানে যেরকম একটা টেক যে মানে রিটায়ার করে গেছে, বা মানে আর মানে বোর হয়ে গেছে এই পুরো জিনিসটার থেকে, এরকম আর কিছু আছে? যেটা তো তুমি একটা বললে। আর লোগান, আমরা মানে এই জোনের বেস্ট সিনেমা হচ্ছে লোগান। হিউ জ্যাকম্যানের যেটা লাস্ট সিনেমা ছিল, লাস্ট নয়, তারপরে তো ডেডপুল উলভারিন করেছে, মানে সেই সময় বলেছিল লাস্ট। তো খুবই ভালো সিনেমা। ইয়ের কথা তো স্যামারিটানের কথা তো হলো, ইয়ের কথা তুমি মেগা মাইন্ডের কথাটা বললে, ওটা আমার মাথায় আসেনি। আর কি আছে রিটায়ার্ড আর সুপার হিরো বা সুপার হিরো, এজিং সুপার হিরো? আপনাদের মাথায় এলে অবশ্যই কমেন্টে লিখবেন যে আর কিছু একটা এরকম। সিনেমার কথা ছিল, এটা হয়নি কোনোদিন। সেটা হচ্ছে ডার্ক নাইট রিটার্নস বলে একটা কমিক্স আছে, ঠিক আছে? মানে হ্যাঁ, আমি, হ্যাঁ, মানে আমাদের আমি আমাকে যদি ওটার কোনো, একটা অ্যানিমেটেড ফিল্ম আছে, আমি জানি না, ডার্ক নাইট রিটার্নস বলে একটা অ্যানিমেটেড ফিল্ম আছে, হ্যাঁ ডার্ক আমি নাইট ওটা রিটার্নস বলে দেখেছি। একটা অ্যানিমেটেড ফিল্ম আছে, ওটা আমি দেখিনি। বাট মানে তুমি শুনলে তোমারও হাত পা কামড়াতে ইচ্ছা করবে। ডার্ক নাইট রিটার্নস এর একবার হওয়ার কথা ছিল ব্যাটম্যান ক্লিন্ট ইস্টউডকে নিয়ে। তো তাই মানে নাকি? এজিং, এজিং ব্যাটম্যান, তুমি এটা গুগল করে দেবে, ইট ইজ সো ইন্টারেস্টিং। এই দুটো সিনেমা, একটা হচ্ছে ব্যাটম্যান ইয়ে, আর আরেকটা হচ্ছে ডাইরেক্টরের নামটা আমি কেন ভুলে যাচ্ছি। তো ওনার ব্যাটম্যান ইয়ার ওয়ান বানানোর কথা ছিল, যেটা খুব ডার্ক টাইপের হতো। তো এই জিনিসটা, তা আমি এক সেকেন্ড ডাইরেক্টর আমার নাহলে খচখচ করবে। আরে আমি ভুলে যাচ্ছি, মাদার, তারপর ইয়ে বলো না, মানে প্রিকুইং ফর আ ড্রিমের ডাইরেক্টরের নামটা কি? এক সেকেন্ড আমি দেখে ও নিচ্ছি। তো ড্যারেন অ্যারোনফস্কি, ড্যারেন ড্যারেন অ্যারোনফস্কি। অ্যারোনফস্কি, ওর মাথা ব্যথা কাজ। ড্যারেন অ্যারোনফস্কির একটা ব্যাটম্যান, আমি বলে দিচ্ছি গল্পটা, ব্যাটম্যান ইয়ার ওয়ান বলে। তো ড্যারেন অ্যারোনফস্কি তখন ফার্স্ট সিনেমা যেটা আছে, আমি জানি না দেখেছেন কিনা, এটা নিয়ে কথা না, সেটা হচ্ছে পাই বলে।
পাই। সাইকোলজিক্যাল থ্রিলার ছিল পাই বলে। তো পাই এর পরে ড্যারেন অ্যারোনফস্কি বানাচ্ছে হচ্ছে রিকুইম ফর আ ড্রিম, যেটা দুর্দান্ত, যেটা সাউন্ড ট্র্যাকটাও খুব ফেমাস, প্রচুর জায়গায় ইউজ হয় ওই সাউন্ড ট্র্যাকটা। তো পাই আর রিকুইম ফর আ ড্রিম বানানোর পরে ড্যারেন অ্যারোনফস্কি বানাচ্ছে হচ্ছে ব্যাটম্যান ইয়ার ওয়ান। এটা অরিজিন স্টোরিটা আমি বলছি। ব্যাটম্যান ইয়ার ওয়ান মানে ব্যাটম্যানের একটা অল্টারনেট ভার্সন, ঠিক আছে? ওটা ওই যে ব্রুস ওয়েনের ভার্সন সেটা নয়, যে বড় লোকের ছেলে তারপরে মা বাবাকে মেরে দিচ্ছে, ফিয়ার অফ ব্যাটস, ওটা নয়। সে একটা মেকানিক, ঠিক আছে? সে তার মা বাবাকে ইয়ে করছে, এবং সে কি করে, মানে তার কাছে কোনো মানে ওই আলাদা করে গ্যাজেট বা পাওয়ার কিছু নেই। সে মানে সে একটা আংটি টাইপের পরে, যেটা কাইন্ড অফ ইয়ে থেকে ফ্যান্টাম থেকে নেয়া। সে মানে অ্যাজ আ মেকানিক কাজ করে সকালে, আর রাত্রিবেলা সে দেখছে যে ক্রাইম বেড়ে যাচ্ছে, হি স্টার্ট হান্টিং ডাউন ক্রিমিনাল। এবং সে কি করে, সে যেহেতু মেকানিক, হি হ্যাজ মেটালস এন্ড এভরিথিং, তো সে মেরে দেয়, ঠিক আছে? তার একটা ছাপ পড়ে যায়, ওই ছাপটা কাইন্ড অফ রাফলি ব্যাটের মতো দেখতে লাগে, ঠিক আছে? ওখান থেকে হচ্ছে ওই ব্যাটম্যান নামটা পড়ছে। পুরো আলাদা একটা ব্যাটম্যান ইয়ার ওয়ানের টেক ছিল, ড্যারেন অ্যারোনফস্কি বানাতে দেয়। তারপরে হচ্ছে ব্যাটম্যান ইয়ার ওয়ানটা মানে না হওয়ার পরে, তারপরে কিন্তু ক্রিস্টোফার নোলান ব্যাটম্যান বিগিনস বানাচ্ছে, উইচ ইজ মোর অফ আ ট্র্যাডিশনাল টেক, যেটা ভীষণই ভালো একটা সিনেমা। বাট এটা কি বলতো, বাই দ্য ওয়ে, আমি প্রাইম ভিডিওতে নিকোলাস কেজের একটা স্পাইডারম্যান আছে, স্পাইডারম্যান নোয়ার, ওটা ট্রেলার দেখেছো? হ্যাঁ ওটা ট্রেলার দেখেছি, দারুণ হয়েছে। ওটা দারুণ, ওটা ব্ল্যাক এন্ড হোয়াইটটা ব্যাপক লাগছে, মানে হেভি লাগছে। মানে তুমি অল্টারনেট ভার্সন বলছো বলে হঠাৎ মাথায় এলো, ওটা দেখার জন্য আমি মারাত্মক এক্সাইটেড। মানে নোয়ারটা মানে হেভি লাগছে, মানে পুরো সিটিটা, মানে আমি তো ব্ল্যাক এন্ড হোয়াইটই দেখবো, আমি কালারে দেখবোই না। না না, কালার ব্ল্যাক এন্ড হোয়াইটের সিনেমা দেখার, এটা তো অথচ তুমিও পুরোনো সিনেমা, একটা আলাদা কিন্তু মায়া আছে সিনেমা দেখা, আর সিনেমা দেখছি মনে হয়। আর নোয়ারের তো ওইটাই ব্যাপার, ওই হাই ওটাই তো মজা, হ্যাঁ কালার কেন দেখবো, তো ওটা মানে আমি ওইটার জন্য খুব মুখিয়ে রয়েছি। আর আমি প্রাইমের যখন কথা হচ্ছে, আমি আরেকটা দেখছিলাম, কালকেই কমপ্লিট করলাম, আমার ভিডিও আসবে আজকে। সেটা হচ্ছে ইয়াং শার্লক, গাই রিচি বানিয়েছে, মানে শার্লক হোমস এর অরিজিন, যখন শার্লক হোম কলেজে পড়ছে আচ্ছা এটা কি ওই যেটা রবার্ট ডাউনি জুনিয়রের সাথে শার্লক হোমস দুটো বানিয়েছিল, ওটারই কন্টিনিউয়েশন, মানে ওটার প্রিকুয়াল? কন্টিনিউয়েশন না, মানে এখানে একজন অন্য অ্যাক্টরই প্লে করছে, বাট এটা অরিজিন স্টোরিটা দেখাচ্ছে যে আচ্ছা মানে ওই টেকটাই কি, মানে ওটা তো শার্লক হোমসের একটু হার্টকে টাইপের টেক ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই ওই মানে ওই গাই রিচির জোনটা, মানে হিউমার থাকবে, ওরকম একটা ফাস্ট পেস ন্যারেটিভ হবে, ওই মানে যে স্টাইলটা গাই রিচি এনেছিল। ডেফিনেটলি ওই দুটো সিনেমা ছিল বলে অনেক বেশি অ্যাকশন হেভি ছিল, এখানেও আছে অ্যাকশন, বাট গল্পের প্রয়োজনে আছে। 8টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোড 40 থেকে 50 মিনিট, হেভি হয়েছে। মানে দেখাচ্ছে কি যে ও কলেজে গেছে, ওর দাদা ওকে পাঠিয়েছে কলেজে, অক্সফোর্ডে পড়ছে, এবং ওর ক্লাসমেট হচ্ছে আমাদের জেমস মরিয়ার্টি, মানে ওর আর্ক নেমেসিস হচ্ছে ওর ক্লাসমেট ছিল। মানে দুজনে একসাথে তৈরি হচ্ছে, মানে ও যখন নিজের স্কিলস গুলো অ্যাকোয়ার করছে বিভিন্ন জিনিস, দুটো মানে ইন ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তো ওই ওই বন্ধুত্বটা, যা কেমিস্ট্রিটা দেখিয়েছে, এন্ড ওরা ইনভেস্টিগেট করছে, প্রত্যেকটা এপিসোডে নিজস্ব একটা করে ইনভেস্টিগেশন আছে, আবার একটা ওভারআর্চিং কেসও আছে। সো ইটস আ ভেরি গুড, মানে তুমি দেখো, মানে দারুণ লাগবে। মানে মানে ফুল, মানে আমি মানে একটা হয় না যে সিরিজ দেখে তুমি একটা ফুলফিলিং এক্সপিরিয়েন্স হয়, যে মজা লাগে দেখে, হ্যাঁ সেইটা আর কি। মানে গাই রিচি একদম পুরো ওই স্পটটা হিট করেছে, মানে যেটা গাই রিচির ছবিগুলো দেখে যে মজাটা এসেছিল মানে শার্লক হোমসের, সেই মজাটা দিতে পেরেছে। তো আমি ওই এই সিরিজটা খুব ভালো লাগলো, এবার স্পাইডার নয়ারের জন্য ওয়েট করছি। ও হ্যাঁ, আমি আর একটা গল্প বলে দিচ্ছি, যেহেতু নিকোলাস কেজের কথাটা উঠলো, তো নিকোলাস কেজের একবার সুপারম্যান হওয়ার কথা ছিল, জানো তো? খুব ফেমাস সুপারম্যান লিভস বলে, সুপারম্যান লিভস বলে। তো সেটা অনেক দূর হওয়ার পরেও আর হয়নি। তুমি যদি দেখো 70s তো ইয়ে করছে, তারপরে 70s সুপারম্যান 3 সুপারম্যান 4 হচ্ছে, তারপরে দেখবে মাঝখানে প্রায় 20 বছর সুপারম্যান হয়নি। তারপরে আছে সুপারম্যান রিটার্নস, তারপর 2005 একটা হচ্ছে সুপারম্যান রিটার্নস হচ্ছে, যেটা পুরোপুরি মানে একটা সুপার হিরো ফিল্ম বলাও যায় না, কাইন্ড অফ মানে ড্রামা সিনেমা। তো 2005-এর আগে লেট 90s-এ নিকোলাস কেজ তখন কি বলতো, নিকোলাস কেজ হচ্ছে ওই নিজেকে আর কি রিভ্যাম্প করেছে, কন এয়ার করেছে, ইয়ে করেছে, বলো ফেস অফ করেছে। তখন নিকোলাস কেজ নিজেকে রিভ্যাম্প করেছে। তো লেট 90s-এ নিকোলাস কেজের একটা সুপারম্যান করার কথা ছিল, এবং সেটা অনেক দূর এগিয়েছিল। এবং টিম বার্টন, যে এডওয়ার্ড সিজারহ্যান্ডস ইত্যাদি বানিয়েছে, তো টিম বার্টন ওয়াজ ওয়ান অফ দ্য ডাইরেক্টরস ইন টক। অনেক দূর এগানোর পরেও টিম বার্টন তো ব্যাটম্যানও বানিয়েছে। প্রথম ব্যাটম্যানটা বানিয়েছিল, যেটাতে জ্যাক নিকলসন জোকার ছিল, ওটা বানিয়েছিল এডওয়ার্ড সিজারহ্যান্ড, মানে জনি ডিপের সাথে খুব ফেমাস কোলাবোরেশন, সবাই জানে। তো এইটা আপনারা যদি গুগল করেন,
নিকোলাস কেজের, মানে নিকোলাস কেজের সুপারম্যান, গুগল করে দেখুন, মজা পাবেন। আপনারা এখন ওই স্টিল গুলো পেয়ে যাবেন, মানে নিকোলাস কেজকে যে কনসেপ্ট শুট গুলো নেওয়া হয়েছিল, ইউ ক্যান স্টিল গেট ইট। তো নিকোলাস কেজ তো মাস্কুলার নয়, তাহলে কিরম লাগতো মাস্কুলার জিনিসটা? নয়, ব্যাপারটা হয়েছিল ওখানে যে গল্পটা ছিল, মানে ইট ওয়াজ ওয়ান অফ দ্য টেক্স, সেটা হচ্ছে যে সুপারম্যানের ইনিশিয়ালি তাকে একটা ক্রিপ্টোনাইট দেওয়া হবে, একটা একটা অবস্টাকেল তো ওভারকাম করতে হবে, যে সুপারম্যান উঠতে পারবে না। আচ্ছা, এরকম একটা বিষয় নিয়ে মানে ইনিশিয়ালি সুপারম্যান উঠতে পারবে না হয়তো। এন্ড দেখো লেট 90s নিকোলাস কেজের কিন্তু ভালো বডি ছিল, মানে হ্যাঁ, একেবারে বাট লিন ছিল, মানে ভালো বডি ছিল ডেফিনেটলি, ওই কন এয়ারেই আর কি বডি ফডি ছিল, পরে বাট আরেই তো মানে যথেষ্ট পাল্টি ছিল। মানে বাট আমরা ভাবি মানে যেটা ধরো হেনরি ক্যাভিল বা যেটা ধরো স্টিভ রিভস এর ছিল, সেই বডিটা তো ছিল না মানে নিকোলাস কেজে আর কোনো সেই বডিটা, মানে সেই বডিটাই তো নিকোলাস কেজের না। এবার দেখো সেটাও ওরা হলিউডে ওদের পয়সা আছে, ওরা স্মোক অ্যান্ড মিরর করে দেবে, সেরকম করে স্যুট বানাবে কি কিছু। বাট এটা খুব, এবং হ্যাঁ, কনসেপ্টটাও অদ্ভুত। দেখো আমরা সুপারম্যান বলতে যে মানে আমরা বুঝি কি সুপারম্যান উঠছে, এরা ওইটাতে ওই টেকটাতে জানি যে সুপারম্যান উঠতে পারে, মানে দ্যাট ওয়াজ লাইক দ্য সেন্ট্রাল কনফ্লিক্ট, যে মানে যেটা স্পাইডারম্যান 2 তে ছিল, পাওয়ার নেই, ওইটা আচ্ছা, ওভারকাম করতে হবে। তো তুমি হ্যাঁ, ভাবো যে সুপারম্যান 1 প্রমোট করেছে যখন ফার্স্ট সুপারম্যান এসেছিল 1976-এ, যে ইউ উইল বিলিভ আ ম্যান ক্যান ফ্লাই, দ্যাট ওয়াজ দ্য মার্কেটিং ট্যাগলাইন। তো এটা খুব হ্যাঁ। অদ্ভুত টাইপের সিনেমা হতে পারতো, হয়নি, বাট ইউ গাইস ক্যান স্টিল সি নিকোলাস কেজের সুপারম্যান, মানে ওই ও মানে এই সুপারম্যান উঠতে পারতো না, মানে এখানে ও উঠতে উঠতে পারতো পারছে। না, মানে অনেকগুলো গল্প তো ডিসকাস হয়েছিল, তারপরে লিক হয়েছে সাবসিকুয়েন্টলি। তো দিস ওয়াজ ওয়ান অফ দ্য প্লট লাইন্স, যে সুপারম্যান উঠতে পারবে না। এবার সেই জন্য মানে মানে স্টুডিও বিয়ে করেছিল যে লোকে সুপারম্যান দেখতে যাবে হচ্ছে সুপারম্যানের ওড়াটার জন্য, মানে দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং অ্যাবাউট সুপারম্যান। তো তাই বলছে ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য হয়। তো নিকোলাস কেজ বললো বলে আমার মনে পড়লো যে মানে এটা ইন্টারেস্টিং হতে পারতো। আচ্ছা, তোমার এই ম্যাট রিভসের ব্যাটম্যানটা কেমন লেগেছে? ম্যাট রিভসের যে ব্যাটম্যান যেটা হলো, যেটা ম্যাট্রিক্সের ব্যাটম্যানটা খুবই ভালো লেগেছে আমার। ম্যাট্রিক্সের ব্যাটম্যানটা দেখো, আমি ডেভিড আমার ইয়ের সাথে, নোলানের সাথে আমি কম্প্যারিজনে যাবো না, বাট আমার সিনেমাটা ভালো লেগেছে। আমি দেখেছি অনেকের মানে ম্যাট্রিক্স, কারণ দেখো ম্যাট্রিক্স এর ব্যাটম্যানটাও মানে ইটস মোর লাইক আ ইনভেস্টিগেটিভ ক্রাইম ফিল্ম, লেস অফ আ সুপার হিরো ফিল্ম। এবার তুমি যদি দেখো, এটা যারা কমিক বুকস পড়ে বা যারা সুপার মানে ব্যাটম্যানের ইতিহাস যদি আপনারা পড়াশোনা করেন, কমিক বুক পড়ারও দরকার নেই। ব্যাটম্যান কিন্তু ইনিশিয়ালি মানে ইট ওয়াজ মোর অফ অ্যান ইনভেস্টিগেটিভ ফিগার। এটা হয়তো অনেকে জানে না, মানে সুপার হিরো যে লার্জার দ্যান লাইফ ব্যাপারটা, সেটা কিন্তু মানে আরেকটু পরে এসছে কমিক বুকসে। ভেরি ইনিশিয়ালি ব্যাটম্যান ওয়াজ মোর অফ অ্যান ইনভেস্টিগেটিভ ফিগার। ডিসি মানে কি, ডিসির পুরো কথা হচ্ছে ডিটেকটিভ কমিক্স। ইনিশিয়ালি দে স্টার্টেড ডুইং দিস। তো ওই অ্যাসপেক্টটা, ওই যে ইনভেস্টিগেশন ক্রাইম থ্রিলার অ্যাসপেক্টটা আমার মনে হয় খুব ভালো ধরতে পেরেছিল। বাট সবার তো ওই কনটেক্সটটা নেই। তো আমার ওই জন্য মনে হয় দেখবে মানে ব্যাটম্যান সিনেমাটা সেই সময় মানে পুরো 100% পজিটিভ রিসেপশন কিন্তু পাইনি। না, অনেকের খুব বোরিং লেগেছিল এরকম, আমি মানে বোরিং দেখেছিলাম। লেগেছিল, ভালো লাগেনি, মানে ওরা আরেকটু বেশি, যেহেতু ব্যাটম্যান ডার্ক নাইট রাইজেস এর অ্যাকশন ছিল, ডার্ক নাইট মানে দে ওয়ার এক্সপেক্টিং সামথিং লাইক দ্যাট। আমার ভালো লেগেছিল কারণ আমার এই কনটেক্সটটা ছিল। ইনিশিয়ালি ব্যাটম্যান ওয়াজ মোর অফ অ্যান ইনভেস্টিগেটিভ ফিগার, এবং ওই যে বললাম ডিটেকটিভ কমিক্স, তো ওই জিনিসটা ছিল। বাট মানে সবার ভালো লাগেনি। এবার দেখো তুমি মানে পেঙ্গুইন সিরিজটা দেখেছো? এইচবিও যেটা করলো পেঙ্গুইন, পেঙ্গুইনটা যেটা আমার দেখা না, আমাকে অনেকে বলেছে পেঙ্গুইনটা আমার ওটা দেখাই হেভি হয়, সিরিজ হয়েছে। জানি আমার প্রচুর লোকে বলেছে। এবং পেঙ্গুইনটা দেখেছি বলেই আমি ব্যাটম্যান 2 নিয়ে অত বেশি এক্সাইটেড যে কি করবে এবারে, মানে ও তো আচ্ছা না, কন্টিনিউশন আমি করবে আমার যেহেতু দেখতে হবে, আমার পেঙ্গুইনটা দেখতে হবে। বাট আমার ব্যাটম্যান ভালো লেগেছিল, ম্যাট্রিক্স এর ব্যাটম্যান আমার বেশ ভালো লেগেছে। না, সেই সময় তাহলে 2008 আমরা আবারও 2008 একটু ফেরত যাব। তো 2008-এর যখন হ্যাংকক নিয়ে কথা হলো, যে হ্যাংককে খুব ইনোভেটিভ কিছু আইডিয়াস ছিল যেটা এখন আমরা বয়েজে দেখতে পাচ্ছি। ডার্ক নাইট নিয়ে তো মানে সবাই জানে, ইট ওয়াজ এ ক্রাইম ড্রামা এবং ভেরি ওয়েল মেড সুপার হিরো ফিল্ম, ভিলেন ওয়াজ আউটস্ট্যান্ডিং। আমরা তাহলে আয়রন ম্যান নিয়ে একটু কথা বলি, বিকজ আয়রন ম্যান 1 আমি রিসেন্টলি, ঠিক আছে, ওই যে গুহার যে সিকোয়েন্সটা যখন টনি স্টার্ক আর কি মানে আফগানিস্তানে ফেসে যায়, ওটা মানে ওই ক্লিপটা কেউ কেটে ফেসবুকে ছেড়েছে, মানে ওই পোর্শনটা, মানে প্রায় ধরে নাও যখন ও পুরো স্যুটটা বানায় আর কি, ওর রাশিয়ান ওই যখন গুহা থেকে বেরিয়ে আসছে, হ্যাঁ, না ওই গুহাতে থাকার সময়টা, যে সময় আর কি ও আর্ক রিঅ্যাক্টরটা বানাচ্ছে, ওই আরেকজন সায়েন্টিস্টের সাথে থাকছে, তারপরে তৈরি করছে। হ্যাঁ, তো ওই পোর্শনটা মানে ক্লিপ ফেসবুকে দেখছিলাম এবং আমি দেখলাম যে এত ওয়েল ডিরেক্টেড ফিল্মটা, মানে আয়রন ম্যান 1 ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট মানে এমসিইউ ফিল্মস। মানে ওই যে টনি স্টার্কের ট্রান্সফরমেশনটা ওই গুহার মধ্যে, ওই যে পোর্শনটা,
মানে ইট ওয়াজ ডান সো ওয়েল, মানে আমার মনে হয় ওই ডিরেক্টরকে অত ক্রেডিট দেওয়া হয় না জন ফ্যাভরুকে, বাট জন মানে ফেভারো। খুব সুন্দর হ্যান্ডেল করেছিল। ইভেন তুমি দেখবে ওখানে ওই সায়েন্টিস্টটা বলে যে আমি বাড়ি যেতে চাই, তারপর লাস্টে যখন ওই গুহা থেকে বেরোচ্ছে তখন সায়েন্টিস্টটা বলে যে আমার ফ্যামিলি আগেই মারা গেছে, বলে ও আবার গুহার ভিতরে চলে যায় গুলি চালাতে চালাতে। সো মানে আমি দেখলাম যে ইমোশনটা এত ভালো ওয়ার্ক করছে, এবং ওখানে রবার্ট ডাউনি জুনিয়র মানে বেশি বলে না, কিন্তু ওর চোখ থেকে তুমি দেখবে বুঝতে পারবে যে ও রিয়েলাইজ করছে যে ও ওয়েপেন্স বানিয়ে গেছে, একের পর এক বানিয়ে গেছে, ও ভাবেনি কোনোদিন এটা কি রিপারকাশন হতে পারে, কোথায় পৌঁছাচ্ছে, কি হচ্ছে। সেই যে জিনিসটা ওর যে ফেস থেকে ও মানে দ্যাট ওয়াজ মানে ডান সো ওয়েল। ওই অ্যাকচুয়ালি সিনেমাটার না মানে জানটা ওইখানে আছে, ওই আফগানিস্তান পোর্শনটা, এক্স্যাক্টলি। মানে যেখানে গুহাতে ফেসে যায়। তো আমার মনে হয় যে এখন মার্বেল ওটা ওই স্পটটা হিটই করতে পারছে না। হ্যাঁ তুমি দেখো মানে আয়রন ম্যান ওয়ানে কিন্তু অ্যাজ সাচ অ্যাকশন সেইভাবে কিন্তু খুব বেশি নেই। লাস্টে একটা আছে যেটা ওই গিয়ের পেন্ট হাউসের ওপরে হ্যাঁ, হ্যাঁ, ইয়ের সাথে। তো দেখো মানে ইমোশনটা ফার্স্ট অফ অল ওরা তো ভিয়েতনাম ওয়ারটাকে চেঞ্জ করে আফগানিস্তান ওয়ার করেছিল, দে ডিড নট হ্যাঁ, ওয়ান্ট টু মেক আ পিরিয়ড ফিল্ম। এই যে রিবর্ন হওয়ার বিষয়টা, যে একটা প্লে বয় কাইন্ড অফ আ ক্যারেক্টার হু ডাজন্ট গিভ আ শিট অ্যাবাউট এনিথিং, সে ওয়েপেন্স ম্যানুফ্যাকচার করে, তো সেখান থেকে এই যে রিবর্ন হওয়ার ব্যাপারটা খুব সুন্দর দেখিয়েছিল। এবং মানে আয়রন ম্যান ভাবো, আয়রন ম্যান ওয়ান যখন হয়েছিল, এখন বলা যায় এমসিইউ সব থেকে সাকসেসফুল ফিল্ম ফ্র্যাঞ্চাইজ, সেই সময় মার্ভেল ওটা কিন্তু ওদের সব ছিল। যদি আয়রন ম্যান ওয়ান চলে যেত, এমসিইউ বান, হুম, তারপরে আর কিচ্ছু হতো না। তো ওই জিনিসটা খুবই ভালো ছিল, খুবই ভালো সিনেমা ছিল। এবং মানে হয়তো ধরো সব সিনেমা কিন্তু খুব ভালোভাবে এজ করে তা কিন্তু না, আয়রন না, ম্যান হ্যাজ এজড সো ওয়েল। তুমি এখনো দেখো ইমোশনস গুলো বলো, এই যে রিবর্ন আর্কটা, যে একটা প্লে বয় ডাজন্ট গিভ আ ফাক, এইটার পর থেকে এই যে রিবর্নটা হলো একটা ম্যাচিওর পার্সনে, খুব ভালো হোল্ড আপ করে। মানে ধরো একটা থর 2, থর দ্য ডার্ক ওয়ার্ল্ড, ইট ডাজন্ট হোল্ড আপ অ্যাজ মাচ, এখন দেখলে হয়তো খুব ভালো লাগবে না, বাট আয়রন ম্যান ওয়ান হোল্ডস আপ সো হুম, ওয়েল। তো খুবই ভালো, মানে হ্যাঁ, 2008 আমি বলবো যে ইট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য গোল্ডেন এরা অফ সুপারম্যান বলছি, এটা সুপার হিরোজ। ডার্ক নাইট আসছে, হুম। ইয়ে আসছে, হ্যানকক আসছে, আই থিঙ্ক কিকাসও বোধ হয় 2008 নাকি বলে, কিকাস 2009 টয় হবে। হ্যাঁ ওই আটটা তারপরে 2009-তে ওয়াচম্যান আসছে, 9তেই তো ওয়াচম্যান ওয়াচম্যান, এসেছিল। না না হ্যাঁ, ওয়াচম্যানও বোধ হয় 2008 জানো তো, 8-এ কি? ওয়াচম্যানও 2008 কি 2009 ওরকম। তো যাই হোক বাই দ্য সেটা। ওয়াচম্যানও কিন্তু খুবই ভালো সিনেমা, মানে ওটা নিয়েও কথা হ্যাঁ, হয় না। মানে আমি বলবো জ্যাক স্নাইডারের ইট ইজ দ্য বেস্ট সুপার হিরো ফিল্ম জ্যাক স্নাইডার হ্যাজ মেড, ahead of ম্যান অফ স্টিল। আর জ্যাক স্নাইডার আরো একটা ঢপের সিনেমা আছে, আমি জানি না দেখিনি। ঢপের সিনেমা আমি বলবো না, সিনেমাটার মধ্যে অনেক ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, বা সিনেমাটা এটা হচ্ছে সাকার পাঞ্চ। সাকার পাঞ্চ ইজ ভিজুয়ালি সাচ এন ইন্টারেস্টিং ফিল্ম। সিনেমাটা ভিজুয়ালি এত ইন্টারেস্টিং ইউনিক, একটা খুব ভালো ফিমেল ড্রিভেন সুপার হিরো কাইন্ড অফ ফিল্ম হতে পারতো। সিনেমাটা ভালো না, বাট খুব ইন্টারেস্টিং সিনেমা। আমি আর একটা সিনেমার কথা বলবো, বলে আর ইয়ে করবো না, সেটা হচ্ছে আমরা সুপার হিরো ফিল্মের কথা বলছি, একটা সিনেমা আমি সবাইকে হাইলি রেকমেন্ড করবো দেখার জন্য, সেটা হচ্ছে স্কাই ক্যাপ্টেন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ টুমরো। ঠিক আছে, এটা হচ্ছে মানে ওল্ড স্কুল হয় না, স্টিম পাঙ্ক, ডিজেল পাঙ্ক। তুমি আর লিগ অফ এক্সট্রাঅর্ডিনারি জেন্টলম্যান দেখেছো তো নিশ্চয়ই, ওটার যে এস্থেটিক্সটা কাইন্ড অফ হ্যাঁ, সেটা, হ্যাঁ, স্টিম স্টিম পাঙ্ক হুম, এস্থেটিক্স। আর লিগ অফ এক্সট্রাঅর্ডিনারি জেন্টলম্যান নাসিরউদ্দিন শাহ ছিল আমাদের, শন কনারি ছিল। হুম, হুম, টম কনারি তো ছিল, হ্যাঁ। হ্যাঁ, দ্য স্কাই ক্যাপ্টেন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ টুমরো, এটাতে অ্যাঞ্জেলিনা জোলি আছে একটা সাপোর্টিং রোলে, দেখতে পারেন। এত ইউনিক ভিজুয়ালি এত ইন্টারেস্টিং একটা সিনেমা, দারুণ, ওটা দেখতে পারে। মানে এটা আমি যারা একটু শুনবো, এটা হার্ডনেস, আমি শুনবো। এটা এটা আমি দর্শককে বলবো। আচ্ছা অরিত্র, তুমি কি সিন সিটিকে সুপার হিরো ফিল্ম বলবে? না, সিন সিটি তো সুপার হিরো ফিল্ম ঠিক নয়, ওটা তো হ্যাঁ, মানে না সিন সিটিকে সুপার হিরো ফিল্ম ঠিক বলা যায় না। না, না, সিন সিটি সুপার হিরো ফিল্ম নয়। ও হ্যাঁ, আরো একটা কথা, এই সিনেমাগুলোর অরিজিন সিনেমা, সেটা হচ্ছে জন ওয়েনের পুরোনো সিনেমাগুলো, রিও লোবো, তারপরে অ্যাকচুয়ালি শুটিং। সুপার সুপার হিরো কাইন্ড অফ ডিটেকটিভ, এবং তারপরে কিছুটা ওয়েস্টার্ন থেকে এগুলো সব ককটেল হয়ে হয়ে সুপার হিরো হয়েছে পরে, তাই না? এই যে ধরো, এই যে আমরা যে টেকটার কথা বলছি, হ্যাঁ, যে একজন পুরনো গান, মানে একজন ধরো পুরনো হিরো, সে লাস্ট একটা মিশনে আসছে,
সে রিটায়ার করে গেছে। এটার থেকে ওয়েস্টার্ন গল্প কিছু হতেই পারে না। একজন এজিং গান আনফরগিভেন আনফরগিভেন আছে, শুটিস্ট আছে, যেটা আমাদের জন ওয়েনের লাস্ট সিনেমা ছিল। ওটাতে জন ওয়েনের মানে শুটিস্ট সিনেমাটা, যারা পুরোনো সিনেমা দেখেন বুঝতে পারবেন, জন ওয়েন ওয়াজ হিমসেলফ সাফারিং ফ্রম ক্যান্সার এট দ্যাট টাইম। এবং সিনেমাটাতে হি ইজ অলসো প্লেইং আ গান সিঙ্গার, যে তারও ক্যান্সার আছে, এন্ড হি ইজ গোয়িং ফর ওয়ান লাস্ট মিশন। মানে সিনেমাটা মানে এত সুন্দর পোয়েটিক, মানে রিয়েল লাইফ সার্কামস্ট্যান্সেস এর জন্য। আনফরগিভেনের একটা রিমেক হয়েছিল, মানে এটা মানে সামুরাই টেক আর কি, মানে যেটা আনফরগিভেন তো 90s এর ছবি, 92 কি 94 এর ছবি। আনফরগিভেনেরই আরেকটা রিমেক আছে, মানে তুমি তো জানো যে মানে গান স্লিঙ্গার আর সামুরাই এটা তো মানে ইন্টারচেঞ্জেবল একটা কাজ। হ্যাঁ হ্যাঁ, তো ওর মানে সামুরাইদেরকে নিয়ে একটা আনফরগিভেনের ভার্সন আছে, যেটা আই থিঙ্ক 2012-13 বেরিয়েছিল। ওটা দেখেছো? ওটা দেখো, ভালো বেশ, ওটাও বেশ ইন্টারেস্টিং। বাট আনফরগিভেন মানে ওই টাইপের, যদি মানে সালমান খানকে ধরো ওইভাবে একটুখানি, আমি জানি রাজানডিকে অনেক হিউমারের সাথে প্রেজেন্ট করবে, বাট যেহেতু সালমান খানকে নিয়ে কথা শুরু করেছিলাম, ওটা নিয়ে শেষ করবো। ধরো সালমান খান একটা এজিং লোক, রিটায়ার করে গেছে, জীবনে ঘা খেয়েছে, বাট সমাজে নতুন একটা থ্রেট এসছে, এন্ড হি নিডস টু লাইক রাইজ আপ ওয়ান মোর টাইম। এটা কিন্তু সালমান খানকে নিয়ে হতে পারে। আমি জানি না যেটা আমরা বলছিলাম, ওই হ্যানকক ডেডপুল টাইপের হিউমার সালমান খান কতটা পুল অফ করতে পারবে, বা কতটা মানে মানে সেই ক্রিয়েটিভ স্পেসটা পাবে রাজানডিকে। সালমান খানের তো আমরা মানে জানি আমরা সে মানে কিরকম কি ব্যাপার স্যাপার, কতটা যোগ নিতে পারবে। বাট যদি এটা একটু সিরিয়াস টাইপের করা যেত, দারুণ কিন্তু হতো। কারণ সালমান খান কিন্তু অডিত ইন্টেন্স রোল সালমান খান কিন্তু বরাবর ভালো করে। এবং তুমি যদি দেখো সালমান খানের কামব্যাক সিনেমা কোনটাকে বলা হয়, ওয়ান্টেড কে। ওয়ান্টেড এর যদি টেমপ্লেটটা দেখো, এটা তো আকিরা কুরোসাওয়ার ইয়োজিম্বো, যে দুটো গ্যাং এর মধ্যে ব্যাক এন্ড ফোর্থ করাচ্ছে। তো সালমান খানের কামব্যাক হয়েছিল একটা মানে কাইন্ড অফ সামুরাই ওয়েস্টার্ন ফিল্ম দিয়েই, সেটা টেমপ্লেট ইয়োজিম্বো কিন্তু জাপানিজ ওয়েস্টার্ন, হ্যাঁ টেকনিক্যাল ঠিক আছে, জাপানিজ ওয়েস্টার্ন। তো সেইটা থেকেই আর কি মানে সালমানের আর কি কামব্যাক হয়েছিল, যে একটা লোক যে যাচ্ছে দুটো গ্যাং এর মধ্যে বাওয়াল লাগাচ্ছে, একবার এর হয়ে কাজ করছে, একবার ওর হয়ে কাজ করছে। ওয়ান্টেড ওয়াজ দ্যাট। এবং যদি সেকেন্ড টাইম সালমানের কামব্যাক হয়, তাহলে আগেন আনফরগিভেন, যেটা ক্লিন্ট ইস্টউডের সিনেমা, তো সেটাও আগেন কাইন্ড অফ ক্লিন্ট ইস্টউড ওয়াজ হেভিলি ইন্সপায়ার্ড বাই আকিরা কুরোসাওয়া। তো সেইখান থেকেই আর কি আবার আকিরা কুরোসাওয়ার হাত ধরেই আর কি সালমান খানের কামব্যাক হবে, যে এজিং একটা লোক কামব্যাক করছে। তুমি ভাবো এই সিনেমাগুলো কতটা টাইমলেস। আমরা কালকে সুবেদার নিয়ে আলোচনা করছিলাম, যেটা পুরোপুরি গ্র্যান্ড টোরিনো থেকে কনসেপ্টটা নেওয়া। এই কনসেপ্টটা হয়তো আনফরগিভেন থেকে, মানে দিস মুভিজ আর সো টাইমলেস। মানে আমাকে একজন অনেক আগে কমেন্ট করছিল যে দাদা তুমি তো দেখি যাই বলো সেটাই তো ঘুরে ফিরে বলো এটা পুরোনো ওয়েস্টার্ন সিনেমার টেমপ্লেট। ভাই নতুন কিছু তো হচ্ছে না, সবই পুরোনো ওয়েস্টার্ন সিনেমার টেমপ্লেট থেকেই হচ্ছে। আমি কি করবো, আমি জাস্ট পয়েন্ট আউট করে দিচ্ছি। না, সব থেকে মজা হচ্ছে মানে দেবজ্যোতি হচ্ছে সেই গরুর রচনা, সেই ছোটবেলায় একটা গল্প আছে না, যে যাই যে রচনাই লিখতে দেয় ঘুরে ফিরে গরুর রচনায় চলে যায়, যে আমার তো পুরোনো সিনেমা ওয়েস্টার্ন এরম ব্যাপার। যাই হোক, এই ছিল আমাদের আলোচনা। আমরা হ্যাংকক থেকে শুরু করলাম, অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করলাম। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানান যে আপনাদের দেখা এই যে স্পেশালি এই যে একটা মানে স্পট যেখানে আর কি রিটায়ার্ড সুপার হিরো অথচ একটা কমেডি আছে, তো সেই রকম জোনের আর কিছু আমরা মিস করছি কিনা, আপনাদের দেখা অন্য কোনো। আচ্ছা, ব্যাটেল অফ গালওয়ান নিয়েও একটু কথা বলে নিই তাহলে। ব্যাটেল অফ গালওয়ানের না সাবজেক্টটা যেভাবে ওরা ট্রিটমেন্ট করছে, যা যা এখন অব্দি প্রমোশনাল মেটেরিয়াল আছে, আই এম ভেরি মানে ডিসঅ্যাপয়েন্টেড। তো আমি অ্যাকচুয়ালি কথা বলতে চাই না বেশি কিছু, মানে ওই গল্পটা এত ভালো ছিল, মানে এটা কিন্তু জেনুইনলি একটা ভালো সিনেমা। আমি দেখো ব্যাটেল অফ গালওয়ান নিয়ে গোটা পৃথিবীতে আশা আছে শুধু আমার, ঠিক আছে, সালমান খানেরও আশা নেই। সালমান খানকে জিজ্ঞেস করে বললে আশা নেই। তো না, আমি সিরিয়াসলি মানে সালমান খানের এরকম কেন হচ্ছে, ব্যাটেল অফ গালওয়ানটা নিয়ে আমার সত্যি আশা ছিল। গান ফান যা আছে, কোনো এফোর্ট নেই, কিছু নেই, স্লিপ ওয়াক করছে। মানে অ্যাকচুয়ালি ছবিটা কিরকম বলতো, এই যে কিল বলে যে ছবিটা হয়েছে, তুমি দেখবে কিল ছবিটার পুরো বাজেটটাই ওরা খরচা করেছে অ্যাকশনের উপরে। যে ট্রেনের একটা সেট বানিয়েছে, কোরিয়া থেকে একটা অ্যাকশন ডিরেক্টর এনেছে, বম্বে থেকে একজন অ্যাকশন ডিরেক্টর আছে, এন্ড দে আর ডুইং নন স্টপ ইনোভেটিভ অ্যাকশন। ঠিক আছে, পুরো ছবিটাই হচ্ছে অ্যাকশনটাই হচ্ছে ওর হাইলাইট। এবার তুমি দেখবে ব্যাটেল অফ গালওয়ান কুড হ্যাভ বিন দ্য সেম, যে ভাই দুরকম কনফ্লিক্ট হলো, কনফ্লিক্টটা সেট আপ করো প্রথম 15 মিনিট, এন্ড দেন ইউ ক্যান গো অন ফুল অ্যাকশন, ফুল ব্লোন অ্যাকশন। ব্যাটেল অফ গালওয়ানের যে গল্পটা, এই যে সিয়াচেন গ্লেশিয়ারে ওরকম একটা জায়গায়, মানে এটা দেখো তুমি একটা অ্যাকশন সার্ভাইভাল জোনে কিন্তু যেতে পারতে। অ্যাকশন প্লাস ইউ আর ট্রাইং টু সার্ভাইভ দ্য নেচার। এক্স্যাক্টলি।
যে একদিকে ঠান্ডা পড়েছে ওরকম এলএসির ওই তুমি জায়গাটাতে। লিয়াম নিসনের একটা সিনেমা দেখেছো গ্রে বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো সেই উলফদের সাথে ফাইট উলফ করছে নিয়ে ওই টাইপের কিন্তু একটা মানে ওই যে সার্ভাইভালও প্লাস অ্যাকশনও করছে, এটা কিন্তু হতে পারতো। তোমার এই জাতীয় সিনেমা তোমার ফ্যামিলি লাগবে না, তোমার ইয়ে লাগবে না, জাস্ট ইন্ডিয়ান মিলিটারি, তারা ওরকম সিয়াচেন গ্লেসিয়ারের যে টেম্পারেচার ওখানে যেটা মানে যে টাইপের ফ্রস্ট সেটাকে বলে পার্মা ফ্রস্ট, উইচ ইজ লাইক ঠিক সেভারেল ফিট ঠিক, মানে তুমি ওখানে কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে পারবে না, কিচ্ছু পারবে না। ওই জন্যই আমাদের বর্ডারের মার্কিংটা হয় না, বিকজ ইউ ক্যান নট বিল্ড এনি কাইন্ড অফ ইনফ্রাস্ট্রাকচার দেয়ার, ঠিক আছে, যেহেতু পার্মা ফ্রস্টের ওপরে। তো ওই পার্মা ফ্রস্টের ওপরে কোনো ক্লিয়ার বাউন্ডারি নেই, একটা হাইপোথেটিক্যাল বাউন্ডারি আছে। এদিকে ইন্ডিয়ান আর্মি, দে আর ট্রাইং টু সার্ভাইভ দ্য নেচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য চাইনিজ আর্মি। দারুণ সিনেমা কিন্তু হতে পারতো, মানে এটা এতটা বড় লস্ট পোটেনশিয়াল আমি জানি না, মানে আর আমি তুমি তো তুমি শুধু দেখবে মানে ফাইটটা কিন্তু পুরোপুরি ব্রুটাল হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, মানে হ্যান্ড টু হ্যান্ড, মানে কিরকম বলতো, মানে সেই বেসবল ব্যাটের ওপরে কাঁটা তার জড়িয়ে, তারপরে মানে এমনি কাঠের ইয়ের ওপরে স্পাইকস লাগিয়ে, মানে হাতুড়ে যেটাকে আমরা বলি একদম পুরো ক্রুড ওয়েপেন্স দিয়ে। কারণ মানে this could have been another 300. This could have been another 300. 300 অন আইস, 300 অন আইস। এবার Exactly. ব্যাপারটা কি বলতো, মানে ওটা কেন এটা করেছো, কারণ তুমি যদি কোনো ফায়ার আর্মস ফায়ার করো, রিয়েলে যেটা হয়েছিল, ওটা তো জানি, তুমি যদি কোনো ফায়ার আর্মস ফায়ার করো, দ্যাট উড বি আ ডিক্লারেশন অফ ওয়ার, মানে ন্যাচারালি যেটা ইয়ে হয়। তো তুমি যদি কোনো মিলিটারি গ্রেড ওয়েপেন ইউজ করো, ধরো তুমি একটা কিছু কামান থেকে দিলে বা কিছু মিসাইল ছেড়ে দিলে, দ্যাট উড বি আ ডিক্লারেশন অফ ওয়ার। তো তোমাকে নন মিলিটারি গ্রেড ওয়েপেন সেগুলো ইউজ করতে হবে। খুব ভালো সিনেমা হতে পারতো। আমি একটা সালমান খান নাকি সিকান্দারের পর কি সব মিটিং ফিটিং করেছিল যে নতুন কেরিয়ারের ডাইরেকশন, এটা যদি বেরোয় ভাই তাহলে কি হবে। তুমি দেখবে প্রমোশনাল মেটেরিয়াল যে টিজারটা এসেছিল সেখানে ওই এনার্জিটাই মিসিং, মানে এই ছবিতে যেরকম এনার্জি দরকার সেই এনার্জি ওয়াজ মিসিং ফ্রম দ্য টিজার। এবং সালমান খানকে সেই আগেন উইক, ঠিক আছে, ডেড টায়ার্ড লাগছে, মুখ চোখ, ঠিক আছে, মানে ভাল লাগছিল না। সো আমার খুব একটা আশা নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, কিলের যে ঘটনাটা, মানে কিল সিনেমাতে যে ঘটনাটা দেখেছি ওটাও কিন্তু একটা রিয়েল ঘটনা থেকে ইন্সপায়ার্ড। তো একবার ট্রেনের মধ্যে কিছু লোক, কিছু দুষ্কৃতী একটা মহিলাকে রেপ করতে যাচ্ছিল। তো একজন গোর্খা রেজিমেন্টের সোলজার সেখানে ছিল, সে ওরকম প্রায় 8-10 জনের সাথে ফাইট করেছিল। সো মানে ওখান থেকেই কিন্তু কিল ইন্সপায়ার্ড হয়েছে আর কি, মানে কিলের ঘটনাটাও অ্যাকচুয়াল আর কি। না মানে আমার এটা দেখে তারপরে আরো একটা, যেটা আমাদের মালয়েশিয়াতে যে ইন্ডিয়ান আর্মি যে অপারেশনটা করেছিল, ওটা নিয়েও তো একটা সিনেমা সালমান খান নাকি করার কথা ছিল, ছেড়ে দিন। না, মালয়েশিয়াতে না, ওই মলডিভসে মলডিভস, হ্যাঁ, ওটা তো ওটা করলো না। মানে আমি বুঝতে পারি না, বাজেটের কিছু প্রবলেমস হয়েছিল। তারপরে মনে হয় ওই যে সেই মলডিভসের সাথে তখন অ্যাকচুয়ালি একটা ঝামেলা হচ্ছিল না, একটা ইন্ডিয়ার একটা সমস্যা হচ্ছিল। তো সেই সব মিলিয়ে আর কি করেনি, আমি যতদূর আর কি আর্টিকেলস পড়েছিলাম। তো সালমান খানের কেরিয়ারটা আমি বুঝতে পারছি না, মানে ব্যাটেল অফ গালওয়ান কুড হ্যাভ জেনুইনলি বিন দ্য কামব্যাক সালমান খান নিয়ে। বাট এখন কিন্তু না, মানে সালমান যদি এই জোকটা নিজের উপর নিতে পারে যে ভাই আমি ওটাই রায়ান রেনল্ডস, তুমি ভাবো ডেডপুলের আগে রায়ান রেনল্ডস এর সিনেমা চলেনি, সেগুলো নিয়ে খিল্লি করছে, ইয়ে নিয়ে হিউজ জ্যাকম্যানের তুলনায় রায়ান রেনল্ডস অতটা ম্যানলি দেখতে না, সেগুলো নিয়ে খিল্লি করছে। মানে এই যে জোকটা নিজেকে, যে আই উইল বি দ্য বার্ট অফ দ্য জোক, এটা সালমান খান আদেও করতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। দেখো, কিছুটা আন্দাজ আপনাতে আছে, আন্দাজ আপনাতে কিন্তু এরকম মানে আন্দাজ আপনাদের কিরকম বলতো, মানে ওটার যে মানে কমেডিক টোনটা, ওটাই তো খুব মানে একটা ইররেভারেন্ট একটা টোন, মানে কিছুই সিরিয়াসলি হচ্ছে না এন্ড অল দ্যাট। আর আন্দাজ আপনার ছিল অরিত্র 94-এ, সালমান খান তখন এমন কিছু বড় স্টার হয়নি। কারণ ওখানে দেখবে একটা ডায়লগ আছে যে তুনে শোলে দেখিয়ে, বলে হ্যাঁ ইসকে বাপ নে লিখিয়ে, দেখবে এই ধরনের ডায়লগ আছে, ইসকে বাপ নে লিখিয়ে। তারপর ইভেন আমি বলছি আরো একটা সিনেমা সালমান খান করেছিল, ওখানেও তুমি দেখবে হিট, মানে মেড ফান অফ হিমসেলফ, মানে ছবিটা চলেনি সেই সময় বাট প্রচুর লোকে দেখেছে, মানে পরবর্তীকালে টেলিভিশনে। ইটস কল্ড হ্যালো ব্রাদার, দ্য ফিল্ম ইজ কল্ড হ্যালো ব্রাদার। তো মানে ওখানে সালমান খান মরে গেছে, ও গোস্ট হয়ে, ও জাস্ট মানে আরবাজ খানি ওকে দেখতে পায়, মানে যে পুলিশটাকে ও হার্ট ট্রান্সপ্লান্ট করেছে ও ওকেই দেখা দেয় আর কি, ঠিক আছে। তো ওখানেও কিন্তু সালমান মানে পুরো একটা ক্যারিকেচারিশ রোল, নিজেকে নিজের উপর খিল্লি করা, মানে সোহেল খানই ডিরেক্ট করেছিল ছবিটা। তো দ্যাট ফিল্ম ওয়াজ আ বিগ ফ্লপ, বাট মানে ওই ফিল্মটাতে হি টুক মানে মেড আ লট অফ ফান অফ হিমসেলফ। এবার জানি না এখনো সেই ব্যাপারটা আছে কিনা, মানে এটাও আগে 98-99 এর ছবি হবে হ্যালো ব্রাদার, সেটা আজকে সালমান খান এই নতুন এই আরএসএস এর মিটিং এ গেছে আর সালমান খানের ফার্ম হাউস নিয়ে যোগ থাকে, ফলে আমি তো ভাই সিটি মারবো যদি এই লেভেলের সেলিব্রেট। আমি
একা দেখবেন হলে, আমি একা চিৎকার করছি, যদি এই লেভেলে যেতে পারে। যাবে না, বাট সালমান খানের ফার্ম হাউস, RSS এগুলো নিয়ে যদি যোগ থাকে, I'll be the first one to আর cheer। আর ঐশ্বরিয়া রায়কে নিয়ে যদি যোগ থাকে, ঐশ্বরিয়া রায়কে নিয়ে, বিবেক ওবেরয়কে নিয়ে করতে পারবে না তো তোমার মনে হয়? ওর থেকে বরং এই লোগান জোনে গেলেই ভালো হতো, এই করতে তো না পারবে না না। কি বলতো, রাজের দিকে কি করতে হবে, যে ওটার ব্যাপারেই কথা বলছে, কিন্তু যেন সালমান না বুঝতে পারে, দর্শক যেন বুঝতে পারে, সালমান যেন নিজে না বুঝতে পারে যে ওই ডায়লগটাই বলছে, ওরকম না করে না, করতে হবে। এটা খুব একটা মানে হ্যাংকক জোনে গেলে চাপ আছে। এটা সিরিয়াস লোগান টাইপেরই গল্প। সালমান খানের দাড়ি ফাড়ি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, শেষে একটা মিশনে আসছে, ওরা আমি বেটার লাগছে। এটাতেই বিবেক ওবেরয়কে নিয়ে যোগ, ঐশ্বরিয়া রায়কে নিয়ে যোগ, ফার্ম হাউস। মানে তুমি ভাবো এই সিনেমাটা রাজেন্টিকের সিনেমা, ভিলেন কি হবে? লরেন্স বিষ্ণু। সেরা হবে কিন্তু, মানে এটা করা যায়, মানে যদি পুরোপুরি সেলফ, মানে যেটা কাইন্ড অফ বাস্টার্ডস অফ বলিউড করবে বলে করেনি, মানে যেটা বাস্টার্ড বলে যে ভেবে বলেছিল করবে কিন্তু করতে পারেনি, তো ওরকম কিছু একটা করতে পারলে সেরা হবে, কিন্তু করবে না এটা। হুম, যাই তো হোক, এই এই ছিল ছিল আমাদের আজকে ডিসকাশন। আজকে কেমন বিশাল লাগলো? কীর্তিকা মরিত্র সালমান খানের ফ্যানদের কাছ থেকে দেখতে পাচ্ছি আমি কমেন্ট গুলো। না না, আমরা অ্যাকচুয়ালি সালমান খানের ভালো চাই অ্যাকচুয়ালি, মানে ওই যদি স্পটটা অ্যাকচুয়ালি হিট করতে পারে, যদি ওই স্পটটা হিট করতে পারে, যে হ্যাংককের যেটা আমরা প্রথমে কথা বলছি, আপনারা হ্যাংকক সিনেমাটা দেখবেন, ওখানে ফার্স্ট হাফে উইল স্মিথ মানে পুরো মানে নিজের ইমেজটাকে পুরো মানে একটা হিরো সুপার হিরো ইমেজটাকে পুরো ডিবাং করে দিয়েছে। আপনারা যদি উইল স্মিথের ফার্স্ট হাফটা কিরকম বলুন তো, উইল স্মিথ যখন 90s এ ফ্রেশ প্রিন্স অফ বেল এয়ার করতো, যেটা সিটকম ছিল, ওই যে জোনের কমেডিটা ছিল, হি হিটস এক্স্যাক্টলি দ্যাট। হুম এবার ওই যে লাইট হার্টের ব্যাপারটা, ব্যাপারটা যেটা লোকে যোগ করছে, ইউ হ্যাভ টু টেক আ বিট অফ যোগ অন ইয়োরসেলফ, আপনাকে হিরোইক ভাবে প্রেজেন্ট করা হচ্ছে না। আমাদের দেশের হিরোদের না অরিত্র ভীষণ ইনসিকিউরিটি আছে, হুম তো এই জিনিসটা ইভেন ওই হ্যানককের প্রেজেন্টেশনটা ধরো ইয়েতেও করেছিল, বলো আমাদের ওই যেটা প্রভাস করলো কালকি 2898 এটিতে, ফার্স্ট হাফে ওই প্রেজেন্টেশনটাই ট্রাই করেছিল, উইথ অল ডিউ হ্যাঁ। রেসপেক্ট টু প্রভাস, আমার প্রভাসকে ভালো লাগে, করতে কিন্তু প্রভাস পারেনি, এটার জন্য গালাগালি খাবো আমি জানি, প্রভাস কিন্তু পুল অফ করতে পারেনি। না, প্রভাস কি হ্যাংককের মতো তো ঠিক করেনি, মানে প্রভাস না তো দেখাচ্ছে। হ্যাংকক তো করে, but ওই একটা মানে হিরো লেথার্জিক, সিরিয়াসলি হ্যাঁ। নেয় না, মানে ওই মানে হুম, ঠিকই, মানে একটু লেথার্জিক ব্যাপারটা, রিলাক্টেন্ট ব্যাপারটা রেখেছিল। হ্যাঁ, প্রভাসের ওটা তো একেবারেই হয়নি, মানে ওটা কালকে একদম মানে খুব মানে ফার্স্ট হাফটা কালকে 2898 এডি উইথ দ্য বেনিফিট অফ হাইন্ডসাইট, আমি তারপর আরো একবার দেখেছি, ফার্স্ট হাফটা বেশ দুর্বল। ওটা মেন ইউএসপিটা হচ্ছে যখন ওই মহাভারতের পোর্শনটা কিক ইন করে, এক্স্যাক্ট এবং ক্লাইম্যাক্সের যে ওই পুরো পুরো পোর্শনটা, দ্যাট ওয়াজ ভেরি গুড। সিনেমাটা কাইন্ড অফ পিক আপ করা হচ্ছে ইন্টারভাল ব্লকে, যখন হচ্ছে আশ্বথামা আর ইয়ের অ্যাকশনটা হচ্ছে, ওই সময়টা থেকে সিনেমা ফার্স্ট হাফটা সিনেমাটা বেশ দুর্বল। তো ওখানেও প্রভাস ওই টাইপেরই করার চেষ্টা করেছিল, ওই সুপার হিরো রিলাক্টেন্ট, হয়নি। তো জানি না সুপার সালমান খান কি করবে, আজকে অনেকের কাছ থেকে গালাগালি খাবো। যাই হোক, ঠিক আছে, চলো টাটা।